চিরাচরিত বাংলাদেশ, সেটা থেকে বেরোতে হলো আমাদেরকে, কারণ এমন পরিস্থিতি আমার পশ্চিমবাংলার অন্দরে এবার যা অত্যন্ত ঘৃণ্য, লজ্জাজনক। আমরা প্রত্যেকে মর্মাহত। আমরা শুধু বলবো না, আমরা শুধু পশ্চিমবঙ্গবাসী মর্মাহত। এই কলঙ্কতম দিন, কলঙ্কতম অধ্যায়, কাদম্বিনী হত্যাকাণ্ডের কথা বলছি আমরা, যেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে প্রশ্নটা সব থেকে বড় প্রশ্নের জায়গা হয়তো এখনো পর্যন্ত হয়ে রয়েছে, আর সেখানে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। আর এরপর পরবর্তীতে পরিস্থিতি এক এক করে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমরা, যা ছবি এই মুহূর্তে উঠছে, যে অবস্থা, তাতে আমরা আটকে উঠছি এমন কিছু মন্তব্য, মানে আমরা আমার এই রাজ্যে ভাবতে পারি না যে দল, যে শাসক দল, সেই শাসক দল আজকে সেই দলের সো-কল্ড মুখপাত্রের মতো প্রতিদিন টেলিভিশনে সন্ধ্যেবেলা বসে প্রেস কনফারেন্স করে সোজাসুজি কাদম্বিনীর মা বাবার উদ্দেশ্যে এই ধরনের প্রশ্ন তুলবেন। আমরা অবাক, আমরা ভাবতে পারি না। আমরা অত্যন্ত লজ্জিত আজকে। এই কারণেই লজ্জিত, কারণ আমার এ বাংলায় সরকারি হাসপাতালের ভেতর একজন সরকারি চিকিৎসক তার নৃশংসভাবে হত্যা, শুধু হত্যা নয়, ধর্ষণ। আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন গোটা দেশ, গোটা বিশ্ব, গোটা বাংলার মানুষ একের পর এক প্রশ্ন তুলেছে, আজকে যে আন্দোলন, আজকে চিকিৎসকদের এক এক করে যে মন্তব্য, আজকে গোটা দেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। তারপরেও, এত কিছুর পরেও যদি এই ধরনের মন্তব্য শুনতে হয়, তাহলে আমরা তো, মানে আমি জানি না, আমরা তো অন্ততপক্ষে ধিক্কার জানাই এই মন্তব্যের। এবং এ ধরনের মন্তব্য নিয়ে আজকে শুধু চর্চায় যাব না, পরিস্থিতিটাও আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের সঙ্গে স্পেশালি যারা আজকে উপস্থিত হবেন আলোচনাতেও যাব। আমি পরবর্তীতে পরিচয় করাচ্ছি যারা উপস্থিত থাকবেন। তার আগে যে ছবি, প্রতিবেদন আকার দেখাই আপনারা দেখুন। সন্তানহারা, আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা, তারা কোন গোপন করছেন কিনা, সেগুলোতে এবার তদন্তে আসা উচিত। আপনাদের মন্ত্রণাদাতাদের যারা শত্রু, তাদের যতক্ষণ না বধ করা যাচ্ছে, আপনাদের শিখণ্ডী করে ব্যবহার করা হচ্ছে। আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে বেলাগাম বেনজির আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের। পদাধিকারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অতএব তার এহেন মন্তব্যের দলের শিলমোহর আছে। অভিযোগ নাগরিক সমাজের। নিহত তরুণীর মা বাবার উদ্দেশ্যে শিখণ্ডী অন্ধ তৃণমূল বিরোধীদের মুখপাত্র খোঁচা কুণাল ঘোষের। কোন রসে কাদম্বিনীর মা বাবার উদ্দেশ্যে লাগামহীন শাসক দলের রাজ্য নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে আমৃত্যু কারাবাসের সাজা সঞ্জয় রায়ের। এই রায়দান বিচারের অর্ধবৃত্ত বাইরে থাকা অপরাধীদের জেলবন্দি করলেই বিচারের বৃত্ত পূর্ণ হবে, বলছেন তরুণী চিকিৎসকের পরিবার থেকে চিকিৎসক মহল। তাতেই কি গাত্রদাহ বাংলার শাসক দলে নতুন করে গণ আন্দোলনের সলতেতে তা পড়ছে? আজ করতে পেরেই কি পাল্টা ফোঁস কুণাল ঘোষের? বাবা মাকে আমি হাত জোড় করে বলছি, এই ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, দয়া করে বলবেন না আপনাদের জন্য আপনাদের মেয়ের সাজা বিলম্বিত হয়েছে, আপনাদের জন্য আপনাদের মেয়ের ধর্ষক এবং খুনির ফাঁসির সাজা হয়নি। বাবা মার প্রতি তো আমাদের সম্মান, আবেগ, সহমর্মিতা সব আছে। আপনারা নানা রকম কথা বলে নিজেদের গুরুত্বটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করে দিলেন। যে মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল চান, মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করছেন কাদম্বিনীর পরিবার। এই অভিযোগ তুলে সরব কুণাল ঘোষ। তাদের বয়ানে বিস্তর ধারাবাহিকতার অভাব দাবি তৃণমূল নেতার। তরুণী চিকিৎসকের পরিবারে এক এক সময় এক এক রকম বয়ান। অবস্থান বদল কাদের মদতে, কাদের কুমন্ত্রণায়, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। তৃণমূল বিরোধিতা থেকে থেকে আগুনে ঘি ফেলতে আগে চ্যানেল দেখে তারপর মন্তব্য করছেন তরুণী চিকিৎসকের পরিবার। বেলাগাম আক্রমণ কুণাল ঘোষের। আরজিকর কাণ্ডের পর একাধিক ধর্ষণ খুন ফাঁসির সাজা হয়েছে, কিন্তু পরিবারের জন্য নাকি আরজি
জি কর কাণ্ডের সাজা বিলম্বিত, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। সন্তানহারা বাবা মায়ের আবেগ নিয়ে প্রশ্ন তুলেও ক্ষান্ত হননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাদের মন্ত্রণা দাতাদের সঙ্গে পরিবারের কি সম্পর্ক, কি বোঝাপড়া, তদন্তের আওতায় আনতে আবেদন করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আরজি কর আন্দোলনের সময় ওঠা ক্রাউড ফান্ডিং এবং জুনিয়র চিকিৎসকদের অবস্থানকেও কাঠগড়ায় তোলেন তিনি। ক্রাউড ফান্ডিং এর টাকা কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে, প্রশ্ন কুণাল ঘোষের। জুনিয়র ডক্টরদের ফান্ড কি হচ্ছে? জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে? জুনিয়র ডক্টরদের ফান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল কি করে? সন্তানহারা বাবা মায়ের উদ্দেশ্যে কুণাল ঘোষের এই বেলাগাম আক্রমণকে নির্লজ্জতার নজির বলে দুষছেন চিকিৎসক সমাজ থেকে রাজনৈতিক মহল। কোথাও কি 26-এর ভোটের আগে আরজি কর কাণ্ডকে ঘিরে নতুন করে গণ আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে, তাই কি এখন থেকে বিড়াল মেরে রাখলেন কুণাল ঘোষ? সীমা অতিক্রম করে বেনজির আক্রমণ করে কি পরোক্ষ কাদম্বিনীর পরিবারকে হুমকি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? ভোট 18 মাস দূরে থাকলেও সিঁদুরে মেঘ দেখছে কি ঘাসফুল শিবির? কি বলবো, এটাই তো সত্যি ভাবতে হবে। ডিকশনারি খুঁজে শব্দ বার করছি, কোন ভাষায় এই লজ্জা প্রকাশ করব। আসলে এই রাজনৈতিক লোকেদের আমি জানি না নিজেদের সন্তান আছে কিনা। অত্যন্ত নিম্ন শ্রেণীর কথাবার্তা, এই কথার উত্তর কখনো শুদ্ধ ভাষায় বা পরিমিত ভাষায়, পরিশীলিত ভাষায় দেওয়া সম্ভব নয়। আর যে ভাষায় দিতে পারি সেটা টিভিতে দেওয়া সমীচীন নয়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দেখুন, আজকে প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের এই ধরনের একটা অনুষ্ঠান করতে হবে, এই ধরনের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে, মানে আমাদের ভাবতে অবাক লাগে। আমাদের ভাবতে অবাক লাগে না, শুধু আমাদের শরীর থেকে রিড়ি করে ওঠে সমস্ত কিছু। জ্বালা, সে জ্বালাটা খুব স্বাভাবিক থাকবেই। আজকে এই পরিস্থিতি যখন চলছে তখন ঠিক সেই জায়গায় বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো খুব স্বাভাবিক আজকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে করব। প্রথম প্রশ্নের জায়গা তো অবশ্যই থাকবে কাদম্বিনীর পরিবারকে কুণাল ঘোষের বেনজির আক্রমণটা কেন, তার প্রথম কারণ কি, এবং দ্বিতীয়ত কাদম্বিনীর পরিবারের ওপর শাসকের রাজনৈতিক শক্তি প্রয়োগ এক বড় প্রশ্নের জায়গা। উত্তর খোঁজবার চেষ্টা করব। এবং আজকে এই যে সঞ্জয় রায়, যাকে আদালত ফাঁসি না দেওয়ায় কি ভয় পাচ্ছে তৃণমূল, এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজবো এবং মুখ বাঁচাতে ফাঁসির আবেদন আদালতে, একদম তাৎপর্যপূর্ণ প্রশ্নের জায়গা, যেটা প্রত্যেকে খুঁজবার চেষ্টা করছেন উত্তর। আমি পরিচয় করে যারা আজকে উপস্থিত, তার মধ্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কাদম্বিনীর বাবা এবং মা, তারা আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে রয়েছেন। আমি ধন্যবাদ জানাই, কারণ আপনাদেরকে এই অবস্থাতেও, মানে আপনাদের কি অবস্থা বা কি মানে এই জায়গা দিয়ে চলতে হচ্ছে আপনাদেরকে আমরা বুঝতে পারি প্রত্যেকে। আমরা হয়তো রাজ্যের মানুষ ক্ষমা প্রার্থী চেয়ে এই ধরনের মন্তব্য। ইনফ্যাক্ট যারা উপস্থিত, আমি পরিচয় করাই, আমাদের সঙ্গে রয়েছেন ইয়াস জালান, সঞ্জয় রায়ের আইনজীবী, নতুন অ্যাপয়েন্ট তিনি হয়েছেন। আমি অসংখ্য স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, অনির্বাণ দাকেও স্বাগত, এবং অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস টু সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। সজল দাকে অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি প্রথম প্রশ্নের জায়গা দিয়ে শুরু করবার চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠান, যেটা একদম সুস্পষ্টভাবে কাদম্বিনীর বাবা এবং মা তারা রয়েছেন আমাদের সঙ্গে। এবং আমার প্রথম প্রশ্নের জায়গা, আপনারা অনেক বলেছেন, আপনারা পাল্টা রিপ্লাই দিয়েছেন কুণাল বাবুকে, কিন্তু তারপরেও আমার প্রশ্ন, কাদম্বিনীর পরিবার মানে আপনাদের পরিবার, কুণাল ঘোষের এই বেনজির আক্রমণ কেন, আপনি কিভাবে দেখেন বা আপনারা কিভাবে দেখেন? আমি যে কথাটা বলেছিলাম, মুখ্যমন্ত্রী পদত্যাগ কী কারণে চেয়েছি সেটি আমি অনেকবার ক্লারিফিকেশন করেছি আজকে সারাদিনে। ঠিক। এবং তার যে যুক্তিকতা আছে তারও অনেক প্রমাণ, শিয়ালদা কোর্টের যে রায় কপি বেরিয়েছে তার মধ্যে প্রতি পেজে পুলিশের যে ভূমিকা, স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা এবং কলেজ কর্তৃপক্ষের যে ভূমিকা, আমার মেয়ে একজন সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এবং তার যে সুরক্ষা দিতে সরকার ব্যর্থ হয়েছে তারও যে প্রতিফলন এই রায়ে আছে। এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, কোনো দলের প্রতিনিধি বলে আমি মনে করি না। এবং এই যে চেয়ারে বসেন উনি শপথ নিয়েই বসেন যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে উনি সুস্থ রাখবেন এবং সুন্দরভাবে যাতে জীবন কাটাতে পারে সেই চিন্তা করবেন। তার জন্যেই তিনি ব্যর্থ হয়েছেন বলেই তার পদত্যাগ দাবি করেছি। এবং কুণাল ঘোষ যিনি এই মন্তব্য করেছেন তাকে বলেছি উনি যখন আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন এবং কোনো রকম কথাবার্তা বলবেন, আমি কেন বলছি তার ব্যাপারটা বুঝে নিয়ে এবং যে রায়ের কপিটা বারবার উনি পড়ুন এবং বুঝুন। আমার তো মনে হয় না উনি রায়ের কপি একবারও পড়েছেন। এবং রায়ের কপিটা পড়ে নিয়ে অবশ্যই উনি আমার বিরুদ্ধে মন্তব্য করুন এবং কোনো যদি সাজেশান থাকে ওনার যে আমরা কিভাবে চলবো, অবশ্যই ওনাকে আমি স্বাগত জানাবো। এবং শুধু কুণাল ঘোষ নয়, যে কোনো দলের শাসক হোক, বিরোধী হোক এবং সারা ভারতবর্ষের যে কোনো জায়গার লোক হোক, আমাকে যদি সৎ উপদেশ দেন এবং আমাকে যদি রাস্তা দেখান মেয়ের বিচারের জন্যে, আমি তাকে সবসময় স্বাগত জানাবো। না, আমার অবাক লাগছে এই মন্তব্যটা, তারা বিশেষ করে আমি হাইলাইট করতে চাই, চক্রান্তকারী এবং কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন আপনারা। তাহলে আমি কুণাল ঘোষকে বলবো কারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের যদি এসে উনি চিহ্নিত করে দিয়ে যান, অবশ্যই তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো না, ওনার সঙ্গে যোগাযোগ রাখবো। আমি বলবো কুণাল ঘোষের মতো লোকের কোনো উত্তর আমি দিতে বাধ্য নই। আমি ওনাকে মানুষ বলেই মনে করি না। কারণ আমাদের মেয়েটার মেধা ছিল বলে আজকে আমার মেয়েকে আমি হারিয়ে ফেলেছি। আমার মেয়ে আমার মনে হয় যে দ্বিতীয় বাড়িতে ছিল, সুরক্ষিত জায়গায় ছিল। আজকে যখন আমরা কোর্টে ঢুকি, ওই প্রথম সিঁড়িটাতে পা দেওয়ার সময় আমরা দুজনেই একটা কথাই শুধু ভাবি, আজকে মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, আজকে আমরা কষ্ট করে তাকে এখানে এনেছিলাম, তাই আমাদের এই কোর্টরুমে ঢুকতে হচ্ছে। এর থেকে খারাপ জায়গা আর হয়তো কোথাও নেই। আজকে আমার মেয়ে যদি থাকতো তাহলে আরও বেশি কষ্ট পেত যে বাবা মা আমার এই কোর্টে যাচ্ছে। এগুলো আমরা একদমই অপছন্দের জায়গা, এসব কোনো দিন আমরা চাইনি যে দেখব। আজকে মেয়ের এমডি হয়ে যাবে, আমরা কত আনন্দে থাকবো। সেখানে একটা সুরক্ষিত জায়গায় আমার মেয়েটাকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে। তার থেকে বড় হচ্ছে কেন তাকে খুন হতে হলো, আজও আমি প্রায় 6 মাস অতিবাহিত জানতে পারিনি। এবং জানতে পারিনি কেন তার খুনের যারা অপরাধী তারা ধরা পড়লো না। একটা সুরক্ষিত জায়গায় সে ছিল। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, যতই সে বড় ডাক্তার হোক, লয়ার হোক, যাই হোক, অপরাধী সবসময় অপরাধী। পুলিশ প্রথমে এসে তাদের না ধরে কেন এই সব তথ্য প্রমাণ সব নষ্ট করলো? আমার তো এই কোশ্চেনটা সবার আগে সবার কাছে থাকবে। কেন আজকে একটা ডাক্তার তার কর্মস্থলে মৃত্যু হবে? এটাই তো আগে সবচেয়ে খোঁজা দরকার। মিস্টার কুণাল ঘোষ, আপনি যদি এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আপনি একটা অ্যান্সার হয়তো অন্ততপক্ষে পেয়েছেন। কতটা কষ্ট হতে পারে একজন মা বাবার, চোখের জল নাকি দেখতে পাননি আপনি নাকি শুনতেই পাননি। বারবার বিভিন্ন মিডিয়া করে অনেক কিছু বলেছেন, মানে এতেই ক্ষান্ত থাকেননি আপনি। আপনার সুরে সুর মিলিয়েছে মিস্টার ফিরহাদ হাকিম। এবং তারপর আজকে আবারও কুণাল বাবু আবারও মন্তব্য করেছেন, আরো একটা মন্তব্য, ইভেন্ট ম্যানেজমেন্টকে কাজে লাগিয়ে নাকি অনেক কিছু চলেছে। কতটা লজ্জা, মানে লজ্জা কি আদৌ আছে? আমি এই প্রশ্নও রাখবো। ইনফ্যাক্ট পাল্টা জুনিয়র চিকিৎসকরাও মন্তব্য করেছেন এক্ষেত্রে। আমি দুটো মন্তব্য শোনাবো, কুণাল বাবুর আরো একটা মন্তব্য এবং ফিরহাদ হাকিম তার সাফাইটাও শোনাবো এর পরবর্তীতে। আজকের মন্তব্য কুণাল ঘোষের শুনুন। আমার তো উল্টো প্রশ্ন যে আরজি করের নামে, আরজি করে গণ আন্দোলনের নামে যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাদেরকে জুনিয়র ডাক্তাররা পেমেন্ট করলেন, তার বক্তব্য নিয়ে তো তদন্ত চাই। জুনিয়র ডাক্তাররা ক্রাউড ফান্ডিং করলেন, টাকা তুললেন ন্যায় বিচারের দাবিতে। এখন দেখা যাচ্ছে তারা সেই টাকা যা পেমেন্ট করেছেন তার মধ্যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে যাদের কাজ হচ্ছে এই বিভিন্ন ধরনের রেকর্ডিং করা, লোককে নানাভাবে প্ররোচিত করার ফুটেজ তৈরি করে দেওয়া,
এই আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত না, ইভেন্ট ম্যানেজমেন্ট তৈরির এতে। এখন অভয়ার বাবা মাও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নির্দেশে চলছেন কি না, তো সেগুলোতে এবার তদন্ত করতে হবে। আমার যদি রোজ 7টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 50টা প্রশ্ন, 500টা প্রশ্ন তৈরি হয়, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কেন? ম্যানেজমেন্ট কোম্পানির যে মালিক তিনি পরিষ্কার বলছেন, তিনি সেখানে জানিয়ে দিচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা আমাদের জোর করেছিল নগদে পেমেন্ট নিতে, আমরা রাজি হইনি, সেই জন্য আমরা কিছুটা চেকে পেমেন্ট নিয়েছি, বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট নিয়েছি। কিন্তু আমরা তো এই তদন্ত চাই যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তিনি অ্যাকচুয়ালি কত পেয়েছেন, নগদে না পুরোটা চেকে, সে একটা আলাদা বিষয়। তাঁর বক্তব্য যদি সত্যি হয়, যদি ব্যাংকের পেমেন্টই হয়, তাহলে কেন ইভেন্ট ম্যানেজার সংস্থাকে দায়িত্ব দেয়া হলো, এই বিষয়টা তো নিশ্চিতভাবে তদন্তের আনতে হবে। আমাকে বলছি, জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে, সে টাকা কোথায় গেল? প্রশ্ন জাগছে না? অভয়ার বাবা মা রোজ সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন ইস্পাত কঠিন মুখে, মৃত্যুর দিন থেকে রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন, রোজ প্রশ্ন তুলছেন। এই প্রশ্নটা আসছে না কেন যে ক্রাউড ফান্ডিং এর তোলা টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিল কেন? স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে সোশ্যাল মিডিয়া দখল করে লোক খাপানোর কাজ। এই ইভেন্ট ম্যানেজার যারা, তারা তাদের যে কর্ণধার, তিনি তো পরিষ্কার হিসাব দিয়ে বলে দিচ্ছেন যে কতটা ভিডিও তৈরি হয়েছে। বলেছে এই ধরনের ছবি ওদের তৈরি করে দিতে বলেছিল, 60 জিবির অডিও তৈরি হয়েছে। 3 ঘন্টার একটা সিনেমা তৈরি করতে বা একটা সিনেমার জন্য 3 জিবি লাগে। 3 ঘন্টার একটা পুরো সিনেমার জন্য 3 জিবি লাগে, সেখানে 60 জিবির এইসব অডিও ভিডিও তৈরি করিয়েছে এই জুনিয়র ডাক্তাররা টাকা দিয়ে। এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখন সেটা অভয়ার মা বাবা দেখতে পাচ্ছেন না। উনি তো একজন বাবা, কুণালবাবু নিশ্চয়ই ওনার সন্তান রয়েছে, একজন বাবা হয় এ ধরনের নোংরা কথা উনি কী করে পারেন ভগবান জানে। দ্বিতীয়ত উনি বাড়ি ফিরে ওনার পরিবারে, ওনার স্ত্রী বা ওনার ছেলে বা মেয়ে যেই থেকে থাকুক, তার চোখের দিকে তাকে যদি উনি কথাগুলো বলতে পারেন, আয়নার দিকে তাকে যদি কথাগুলো বলতে পারেন, অবশ্য জানি ওনার তো চামড়া মোটা, উনি তো অবশ্য এই সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, এই শব্দগুলো তো ওনার অভিধানে নেই, তাই ওনাকে এই কথাগুলো বলাও মানে অরণ্যের রোদন মাত্র। কী বলবো, নোংরা রুচি, নোংরা মানসিকতা, নিচু মানসিকতা। বাঙালির এরকম মানসিকতা শুনলে আমাদের লজ্জিত বোধ করছে। আমি আবারও যাবো, কাদম্বিনীর মা বাবা রয়েছেন, মানে শাসক কি রাজনৈতিক শক্তি প্রয়োগ করতে চাইছে আপনাদের উপর? এখানে সবাইকে আমি রাত্রি হচ্ছে, যেদিন আমার মেয়ে মারা গেছিল 9 তারিখ রাত্রি 10টার সময়, যখন আমার মেয়ের দেহ আমাদের বাড়ির দোতলায় তোলা হয়েছিল, তখন এই সঞ্জীব মুখার্জি, যার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, সে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসে একটা কাগজের প্যাকেট আমাকে দিচ্ছিল, আমার বাড়ির একটা আড়াল গলি আছে, সেই গলির ভেতর ঢুকিয়ে। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কী আছে, বললো টাকা আছে, আপনার কাজে লাগবে। আমি বলছি দেখুন, আপনার যে কাঁধে যে আইপিএস ব্যাজটা লাগানো আছে, এটা অর্জন করতে আপনার যত কষ্ট করতে হয়েছিল না, তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়ে আজকে এখানে এসেছিল। আজকে আমার মেয়েটাকে খুন করা হয়েছে, তার যে বিচার আমরা পাই, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই। তারপরে উনি চলে গেছিলেন, এটা একটা টাকার ব্যাপার গেল। মুখ্যমন্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন, তারপরে এসেই উনি বলেন, প্রথমে অনেক কথা হলো, তারপরে বললেন যে আপনার মেয়ে তো কর্মস্থলে মারা গেছে, ওখানে তো ওর কম্পেনসেশন প্রাপ্য, আমি ওর কম্পেনসেশন ব্যবস্থা করে দেবো। তখন আমরা বললাম কম্পেনসেশন আমরা তখনই নেব, আমার মেয়ের যদি পাওনা হয়ে থাকে তবে আমরা তখনই নেব যখন আমরা মেয়ের সঠিক বিচার পাবো। তারপরে এটা গেছে। তারপরে জেডিএ যখন তৈরি হয়েছে, জেডিএ প্রথম দিন থেকে দাবি করে আসছিল যত টাকায় সেই ক্রাউড ফান্ডিং হয়েছে সমস্ত অভয়া দিদির মা বাবাকে দিতে হবে। সেটাও গেল। শিয়ালদা কোর্টে যেদিন রায় ঘোষণা করলেন, জজ সাহেব তখন বললেন যে ভিকটিমের জন্যে
10 লাখ টাকা তার কর্মস্থলে মৃত্যুর জন্য, 7 লাখ টাকা তার রেপের জন্য। আমি তখন উঠে দাঁড়িয়ে জজেসকে হাত জোর করে বললাম, স্যার আমরা এখানে টাকা চাইতে আসিনি, আমরা এসেছি বিচার করতে। ভগবানের আশীর্বাদে আমার যদি 2 জন লোক আমরা ঠিক বেঁচে থাকতে পারবো, আমাদের টাকার প্রয়োজন নেই। এর পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলবো, প্রথম দিন থেকে এই রাজনীতি দলটা, ক্ষমতাসীন সরকার আমাদের টাকার প্রলোভন দেখাচ্ছে কেন, এই জিনিসটা আমি ঠিক ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। আজকে কুণাল ঘোষ যে বক্তব্য বলেছেন আমরা হিসাব চাইছি না, আমাদের কোনো প্রয়োজন নেই। কোথায় ক্রাউড ফান্ডিং হচ্ছে, কোথায় কী হচ্ছে, আমাদের খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। যেটা সরকারের দেখা উচিত সেটা আমরা কেন দেবো, সরকার দেখুক। আমার তো কোনো সেখানে বক্তব্য নেই। যদি ক্রাউড ফান্ডিংয়ে কোনো প্রবলেম থাকে সরকারের দেখার দায়িত্ব, আমার কোনো দেখার দায়িত্ব নেই এখানে। আমার টাকার জন্য আমার মেয়ের বিচার চাই, তার জন্য আমি আবার বলছি, কুণাল ঘোষ হোক, ববি হাকিম হোক, যেই আমাকে সঠিক রাস্তা দেখাবে আমি তার সঙ্গে আছি। একদম, খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য। আমার তো বলবো এখান থেকে যে কুণাল বাবু কেন এই প্রশ্ন তুলছেন না, সরকার কোথায়, এই প্রশ্নই তো তুলছেন। যেটা সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব কি তারা পালন করছেন? তো আমার কন্যার সময় আমার মেয়ের সাথে একসাথে বড় হয়েছে ওখানে, প্রায় 40 বছরের আমাদের পরিচয়। কোভিডের সময় না হলে আমি গোটা 30 বডি এরকম ভাবে পুড়িয়েছি লোকের প্রতিনিধি হয়ে। যে মা আর বাবা অসুস্থ সারাদিন এই দখল, তারা চলতে পারছে না, ওয়ারেস খাইয়ে রাখা হচ্ছে, কান্নাকাটি শেষ সময় ওখানে রয়েছে। আমাকে বলছে, সঞ্জীব এই কাগজপত্রগুলো তুমি সামলে রেখো। আমি ওদের সাথে হাসপাতালে গেছি, ওদের সাথে হাসপাতাল থেকে ওদের গাড়িতে এসেছি, ওখান থেকেই ওদের সাথে শ্মশানে গেলাম, শ্মশান থেকে ফিরে আসলাম, ফিরে এসে করা হয়েছে। এটা অপরাধটা কোথায় হয়েছে? কি বিতর্ক, কি একাধিক রাজনৈতিক নেতা, কি পুলিশ। আমি ছোটবেলা আমার কন্যার সন্তান সম্পর্ক কাকু কাকু বলি ডাকতো আমাদের কাকু। ছোটবেলা থেকে এখানে রয়েছে, বড় হয়ে উঠেছে, তার কাজটা আমি করবো না কি ওই বাবাকে টানতে টানতে নিয়ে যে সই করাতে, যে পানিটি শ্মশান থেকে আর ওই যেখানে ফর্ম ফিল আপ হয় ওইখানে হয়, ও নড়তে পারছে না, চড়তে পারছে না। আর এটা তো বেআইনি কিছু না, এটা মানবিকতার কারণ। তো আপনি বুঝতে পারছেন না, ওখানে যে দুটো বডি ওখানে ছিল, তারা যারা এসছে, একজন বোধহয় 85 বছর মতন বয়স্ক ভদ্রলোক, আর একজন ওই ভদ্রমহিলা, অতটা আমি খেয়াল করিনি, এরকম আছে। সাধারণত নিয়ম হচ্ছে পোস্টমর্টমের কোনো বডি যদি আসে, আমরা দেখেছি সব জায়গাতে, আমি এর আগেও সোশ্যাল ওয়ার্ক করে যেতে হয়, সে পোস্টমর্টম বডিটাকে আগে করে দেয়, কারণ ওটাতে বন্ধ হয়ে যায়, তারপরে জল ইয়েগুলো বেরোয়, একটা ভাইরাস ব্যাকটেরিয়াগুলো হতে পারে। একটা সেন্সিটিভ বাচ্চা ওরকম হয়েছে, ওরাও পাড়ার, যারা নিয়ে গেছেন ওটাও পাড়ার, তারা চাইছে যে ওটা যদি হয়ে যায় হোক। তাও তো একটা বডি কাজ চলছিল, সেটা শেষ হয়েছে, হওয়ার পর তারপরে এটা হয়েছে। এই বক্তব্যটা শুনে কি মনে হয় আপনাদের? মানে এত বড় একটা ঘটনায় এখনো ছোট ছোট বিষয়ের জটি খোলা যায়নি, যেখানে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ ছেড়ে দিন, সিবিআইয়ের কাছে গেছে, সিবিআই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে এই যে টাকা, বারে বারে টাকার একখানা প্রলোভন দেখানো, বা যেটা চাপ, বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার বলছেন কাদম্বিনীর বাবা। আমি আরো একবার যাব তার কাছে, যে এই হচ্ছেন সঞ্জীব বাবু, তার এই বক্তব্য এসছে। আমি বলছি যে এই দ্বিতীয় পোস্টমর্টমের কথা, যেখানে আপনারা বলেছিলেন, কিন্তু সরকার, পুলিশ, আপনাদের স্থানীয় বিধায়ক, এই সঞ্জীব মুখার্জি এবং কাউন্সিলর সেখানে সেদিন কি করছিল, এর উত্তর তো পাইনি আমরা, এখনো তো জল ঘোলা। হ্যাঁ, টালা থানার সামনে যখন আমরা 2 ঘন্টা বসেছিলাম, প্রথমে সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে আমাদের ফোন করে বিরক্ত করছিল, আমরা ওদের ফোন ধরছিলাম না। সেখানে সজল ঘোষ উপস্থিত ছিলেন, সজল ঘোষ উপস্থিত ছিলেন টালা থানার সামনে, কৌস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পল, এরা 3 জন উপস্থিত ছিলেন। সজল ঘোষ, কৌস্তব বাগচি অনেক চেষ্টা করেছিল, এবং পুলিশ আমাদের ওই টাইমে গাড়িতে নামতে দেয়নি। আমাদের যেহেতু অটোলক ডোর ছিল গাড়িতে, আমাদের ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে আমাদের ডোরের দরজা বন্ধ করে আমরা গাড়ির মধ্যে আটকেছিলাম। আমরা নেমে ওখানে কমপ্লেন লেখাবো, সেই সুযোগটা পুলিশ আমাদের দেয়নি। প্রথম 8-10 জন পুলিশ ছিল, তারপরে 200 থেকে 250 পুলিশ এসে আমাদের ওই গাড়ি ঘিরে রাখলো, এবং সেখানে সজল ঘোষ নিজে উপস্থিত ছিলেন। সজল ঘোষের সঙ্গে সঞ্জীব মুখার্জির সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ হয়েছিল, এবং সজলদা বলেছিলেন, তখন সজলদাকে রীতিমতো সঞ্জীব মুখার্জি বলেছে, সজলদা তুমি কোথাও ফাউল করছো। এই কথাটা আমার আজ জীবনে কোনোদিন ভুলবো না, এই দিনের কথাটা। সঞ্জীব মুখার্জি এই দ্বিতীয় পোস্টমর্টম করার সুযোগ আমাদের দেয়নি, সেটা সজলদা ভালো এখানে আছে উপস্থিত, ভালো উত্তর দিতে পারবে আমার থেকে। মানে কতটা ভয়ঙ্কর অভিযোগ, সঞ্জীব মুখার্জি দ্বিতীয় পোস্টমর্টমের সুযোগ করেনি, এবং সে সেখানকার মেন কালপ্রিট, বাধা দিয়েছে বারবার। সজলদা রয়েছেন, আরো স্পষ্ট বলতে পারবেন। সজলদা, কি খবর এনার এবার এই সঞ্জীব মুখার্জি? দেখুন, যদি সঞ্জীব মুখার্জি নিয়ে বলি, এই লোকটা সেদিন কিন্তু টালা থানাকে চালাচ্ছিল, এবং ওখানে ডিসি নর্থ হাজির ছিলেন। ডিসি নর্থ যা কিছু করছিলেন
হ্যাঁ, ইনি বোধহয় এক্স কাউন্সিলর, একে এরা কাউন্সিলরের ফোন বলে ধরাচ্ছিল। এবং পরে এই লোকটির সঙ্গে আমার প্রচণ্ড বাকবিতণ্ডা হয় যে আমরা তখন দাবি করেছিলাম ওর মা থানায় যাবে, কমপ্লেন করবে, কিন্তু পুলিশ আলটিমেটলি নামতে দিল না এই লোকটার নির্দেশ। আমি তখন একে জানতাম না, পরবর্তীকালে বিভিন্ন টিডিয়ায় দেখে জানতে পেরেছি এর নাম সঞ্জীব মুখার্জি এবং এ ওখানকার এক্স কাউন্সিলর, আগে সিপিএম করতে, পরে তৃণমূল হয়েছে। আমার বিষয়টা হচ্ছে, দেখুন এই লোকটা এত বড় ক্রিমিনাল, তখন বেশি পুলিশ ছিল না যখন শুরুতে ঘটনাটা ঘটে। ওর বাড়ির লোক থানায় এসছে, যে তারা থানায় দাঁড়িয়ে অভিযোগ জানাচ্ছে যে তারা চায় দ্বিতীয় পোস্টমর্টেম হোক, থানাকে তারা জানাবে। ঠিক সেই সময় এই লোকটা হাজির হয় এবং কোনোভাবেই এরা কমপ্লেন মানে বাবা মাকে নামতে দেয় না, এবং এদেরই এরা টেলিফোন করতেই খানিকক্ষণের মধ্যে পুরো একদম ওখানকার লোকাল মব, আনোয়ার বলে ওখানে একটা দুষ্কৃতী আছে তৃণমূলের নেতা, তার নেতৃত্বে পুরো আমাদের গাড়ি ঘিরে ধরে। হ্যাঁ, এবং ফাইনালি ফোর্সফুলি আমাদের গাড়িটাকে রেখে দিয়ে ওর মাকে নিয়ে, ওদের একটা নীল রঙের কোনো গাড়ি ছিল, ওর মাকে নিয়ে জোর করে সেই গাড়িটা পুলিশ টেনে বার করে নেয়। লোকটা অত্যন্ত আশালীন, হ্যাঁ, এবং ওর ভাষা ব্যবহার প্রচণ্ড খারাপ ছিল। আমরা ওই জায়গায় আমরা মাত্র 3 জন মানুষ ছিলাম, হ্যাঁ, যারা এটার মানে এই ঘটনাটার প্রতিকার চাইছিলাম। বাকি সমস্তটা তৃণমূল এবং তৃণমূলের লোকজন, এবং সেদিন পুলিশ আর তৃণমূলকে কোনোভাবে আলাদা করার কোনো উপায় ছিল না। এই তো সমাজসেবক বলে পরিচয় হ্যাঁ, দিচ্ছিল। সমাজসেবা করে এরা, সমাজসেবা করে 5 কোটি টাকা পায় এরা, সমাজসেবা করে 5 কোটি টাকা পায়। যদিও এই সাবজেক্টের সঙ্গে যুক্ত নয়, কাজরি ব্যানার্জি তিনি তার হলফনামায় বলেছিলেন যে সমাজসেবা করে 5 কোটি টাকা পেয়েছে। এটা এই সমাজসেবা করে, বিরাট সমাজসেবা। কি ভয়ঙ্কর অবস্থা! মানে আমি আবার সেই জায়গাতেই আবার সেই জায়গাতে আমাকে আমি আসতে আরেকটা হবে। কথা বলি, একদম কোনোভাবে উনি যেটা বললেন সেটা সম্পূর্ণ মিথ্যে। কোনো শ্মশানে, হ্যাঁ, আমি একজন পৌর প্রতিনিধি, কলকাতা পুরসভা বেশ কয়েকটা শ্মশান চালায়, নিয়মিত এগুলো আমাদের সঙ্গে টাচ রাখতে হয়। আমি বলছি যে কোনো শ্মশানে কোনো কারোর একটা নাম্বারিং হয়ে গেলে সেখানে সেই নাম্বার থেকে কাউকে সরানো যায় না। কোনো নাম্বারিং হয়ে গেলে আপনার একটা নাম্বারিং হয়, সেই নাম্বার থেকে কখনো ডিভিয়েট করা যায় না। কি দরকার ছিল? আর যদি 1 ঘন্টা বাদে হতো, বলছে জল বেরোবে, পচনের গন্ধ বেরোবে। কেন পচনের গন্ধ বেরোবে? না এ জলে ডুবে পড়া লাশ, না এ 7 দিনের পুরনো লাশ। এত তাড়াতাড়ি কি দরকার? আনিসের বডি যদি মাটি থেকে তুলে পোস্টমর্টেম করা হয় তখন যদি গন্ধ না বেরোয়, এখন কেন গন্ধ বেরোবে? আমি আপনাদের যদি সময় দেন এখন সবিস্তারে আমি কিছু বলতে চাই। বলুন বলুন। না, আমি বলছি দেখুন, আজকে এনার বাবা মাকে নিয়ে আঙুল তুলছে কুণাল ঘোষ। আমাকে আরেকবার দেখাবেন ছবিটা, আমি কান আছে কিনা ঠিক দেখতে পাইনি। যে আমি প্রশ্ন করতে চাই যে এরা ষড়যন্ত্রকারীদের মুখপত্র। আমি প্রশ্ন করব, রিজওয়ানের মাকে নিয়ে আপনি কি করতেন? রিজওয়ানুরের মাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করতেন? উত্তর দিন, আপনি উত্তর দিন। ভিখারি পাসওয়ানের পরিবারকে নিয়ে কি করতেন? আপনি উত্তর দিন। ফেলানি বসাককে নিয়ে আপনি কি করতেন? আপনি উত্তর দিন। চম্পলা সর্দারের মাকে নিয়ে আপনি কি করতেন? আপনি উত্তর দিন। তাপসী মালিকের বাবাকে নিয়ে আপনি কি করতেন? আরে কোনো রাজনৈতিক দল তো এটা করেনি। যা করেছেন ওনারা করেছেন। তাপসী মালিকের মাকে, হ্যাঁ, বাবাকে মঞ্চে তুলে তুলে কাঁদাতেন। রিজওয়ানুরের মাকে মঞ্চে মঞ্চে সঙ্গে করে নিয়ে ঘুরতেন। এটা কি বাংলার মানুষ ভুলে গেছে? তখন কি সিএন ছিল না? আজকে কুণাল ঘোষ কথা বলে কি করে? আমি বলি, ক্রাউড ফান্ডিং এর টাকা। আচ্ছা, ক্রাউড ফান্ডিং এর টাকার কোনো দায় ওই পরিবারের নয়। ক্রাউড ফান্ডিং করতে গেলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিভিন্নভাবে হয়, তার সঙ্গে ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ওনাদের কোনো ট্রানজ্যাকশন নেই। আর আমি বলছি ক্রাউড ফান্ডিং এর টাকা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়েছে হয়তো, কারণ সেখানে অত বায়ো টয়লেটের দরকার ছিল, টেন্টের দরকার ছিল, বহু কিছুর দরকার ছিল একটা এত বড় আন্দোলন করতে গেলে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, ক্রাউড ফান্ডিং এর টাকা কে পেয়েছে না পেয়েছে এটা উনি জানলেন কি করে? তার মানে কোথাও না কোথাও এই অ্যাকাউন্টগুলোর ওপরে বেআইনি নজরদারি হয়েছে সরকারের। কারণ এখানে তো কোনো আন্দোলন, কোনো অফিসিয়াল মামলা হয়নি। সরকার যদি মামলা করতো তাহলে তারা নিশ্চয়ই ছানবিন করে দেখতে পারে। বিনা মামলায় এই ক্রাউড ফান্ডিং এর টাকা কার কার ঘরে ঢুকেছে কি করে জানলো? আর কথার পরিবর্তন, কুণাল ঘোষ তাতে নোবেল প্রাইজ পাওয়া উচিত। যে মমতাকে চোর বলেছিল, যে ডাকাত রানী বলেছিল, যে মুখোমুখি বসে জেরা করতে চেয়েছিল, সে যে রোজ বিষ খেত আমরা দেখেছি, সেই লোকটা আজকে কি করে এই বিষাক্ত কথাগুলো বলে? আমি জানতে চাই। আমি আপনাকে একটা কথা বলবো, আমি বেশি কথা বলবো না।
যে সোশ্যাল মিডিয়ায় খরচা হয়েছে। দেখুন, আন্দোলন করতে গেলে, আন্দোলন ক্রিয়েট করতে গেলে এরা কি এদের নিজস্ব হ্যান্ডলিং করে না বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট? আমি আপনাকে একটা কথা বলি, আইপ্যাকে কত টাকা খরচা হলো? আপনারা একটা ইলেকশন লড়তে গেছেন, ইলেকশন লড়বেন, কি কাজ করেছেন কি কাজ করেননি আপনাদের রিপোর্ট কার্ডের ওপরে। সেখানে আইপ্যাকের ভূমিকা কেন? ওকে, আপনারা আইপ্যাকের 500 কোটি টাকা খরচা করতেন, সে টাকা কোথা থেকে এলো? কিন্তু এই টাকার সঙ্গে প্রথমত ওদের পরিবারের কোনো দূর অবধি যোগাযোগ। এই প্রশ্নগুলো তোলা আসলে মানে সমীচীন না। আমি বলছি কেন চলছে এরা, ভাইপো ভার্সেস পিসির লড়াই এখন চরমে চলে গেছে। একটা ক্যালেন্ডারের ছবি নিয়েও দেখুন গন্ডগোল হচ্ছে। শুরু হয়েছিল এটা যে তুমি সেই সময় কোনো কথা বলনি, তুমি সেই সময় বিদেশে ছিলে, তাই আজকে এরা নির্লজ্জভাবে দোকান কাটার মতন এরা মমতার হয়ে ব্যাট করতে নেমে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই লোক। আমি অনির্বাণদার কাছে আসবো, কথা বেশি বাড়াবো না। একেবারে একদম প্রথম প্রশ্ন যেটা আমি রেখেছিলাম যে এই কাদম্বিনীর পরিবারকে কুণাল ঘোষের এই বেনজির আক্রমণ কেন? অনির্বাণদা, আপনি কি বলবেন? সঞ্জীব মুখার্জিকে নিয়ে এত বিতর্ক, তাকে দিয়ে শুরু করা যায়। ট্রায়ালের PW1 প্রসিকিউশন উইটনেস নাম্বার 1 হচ্ছে সঞ্জীব মুখার্জি। কেন? কারণ তিনি ছিলেন স্ক্রাইব, অর্থাৎ এফআইআরটা যিনি লিখেছেন কাদম্বিনীর বাবার নির্দেশে, PW2 নির্দেশে PW1 লিখেছেন। এখানে সঞ্জীব মুখার্জি তাদের আটকে রেখে নিজে যা করার করেছিলেন, এই অভিযোগটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় সেই কথাটা PW2 অর্থাৎ কাদম্বিনীর বাবা বলেননি কেন? দ্বিতীয়ত, সঞ্জীব মুখার্জির এত ভূমিকার কথা আমি সজলদার মুখে শুনলাম। সজলদা ওখানে উপস্থিত ছিলেন, তিনি সবটা দেখেছেন, জেনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে আপনারা এখানে দাবি করছেন, আমি মেনে নিলাম। সিবিআই তদন্ত করাকালীন এত গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করলেন, তাকে তদন্তের আওতায় এনে, গ্রেপ্তার বলছিনি কিন্তু, তদন্তের আওতায় এনে তার স্টেটমেন্ট নিয়ে, তার সাক্ষ্য নিয়ে তদন্তটাকে প্রসারিত করলো না কেন? সেখানে সিবিআই কেন সঞ্জীব মুখার্জিকে ক্লিন চিট দিয়ে তাকে PW1 হিসেবে কোর্টে হাজির করলো? এই আনোয়ার বা ডিসি নট বা আর যে চরিত্রের কথা সজলদা এখানে বলছেন, আমি তৃণমূল বিজেপিতে যাচ্ছি না, আমি একটি ক্রাইম সিন তার অ্যাঙ্গেল থেকে, মামলা সেই অ্যাঙ্গেল থেকে ধরছি। যারা যারা ওখানে ছিলেন, কোনো ভূমিকা পালন করেছেন, তদন্তের বাধা সৃষ্টি করেছেন বলে সজলদা যেটা দাবি করছেন, তাদেরকে সিবিআই কেন তদন্তের আওতায় আনেনি? সজলদা নিজে কেন তদন্তে সাহায্য করতে গিয়ে যে স্টেটমেন্ট আপনাকে করছেন যে সিবিআইকে কেন করেননি? আজকে সঞ্জীব মুখার্জি যদি এত খারাপ কাজ করে থাকেন, তাকে সিবিআই তো গ্রেপ্তার করার কথা, তাকে সাক্ষী করলো কি করে? আজকে যে এত উল্টো কাজ করেছে বলে দাবি এখন করা হচ্ছে, তাকে সাক্ষী করে গোটা ট্রায়াল হয়ে গেল। কোর্টে সাক্ষী দেওয়াকালীন কেউ বললেন না, ইনক্লুডিং PW2 অর্থাৎ কাদম্বিনীর বাবা, যে সঞ্জীব মুখার্জি এত খারাপ কাজ করেছেন। বরং সাক্ষ্যে আমরা দেখতে পেয়েছি যে RG কর হাসপাতাল থেকে ফোন আসার পর এই সঞ্জীব মুখোপাধ্যায়কে ফোন করে জানানো হয় যে একটা কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আপনি আমাদের সঙ্গে চলুন। এবং সঞ্জীব মুখার্জি কোর্টে জানিয়েছেন, এটা সাক্ষ্যে রয়েছে, যে আমি ওনাদের গাড়িতে করেই গেছিলাম, ওনাদের সঙ্গে ছিলাম, পরবর্তীকালে টালা থানায় বসে আমি অভিযোগপত্রটা লিখি, কাদম্বিনীর বাবা আমাকে ইনস্ট্রাকশন দেন, সেই মধ্যে স্ক্রাইব বলে এটাকে। তো এই গোটা ভূমিকাটা যেটা সিবিআই তদন্ত করেছে, কলকাতা পুলিশ নয়, সিবিআই তদন্ত করে গোটা বিষয়টা করলো, চার্জশিট দিল, ট্রায়াল হয়ে গেল। কোথাও গিয়ে সজলদা ওখানে সিবিআইকে বললেন না যে মশাই আপনারা ভুল করছেন, আসলে ঘটনাটা এরকম, এখন এসে বলছেন কেন? তাহলে বারবার যে প্রশ্নগুলি এতদিন ধরে উঠেছিল, একটু আগে আপনারা বলছিলেন যে বহু প্রশ্নের নাকি উত্তর পাওয়া যায়নি। 172 পাতার রায় আপনি নিজে পড়ে দেখেছেন, সজলদা পড়ে দেখেছেন, বাকি যারা বলছেন উত্তর পাওয়া যায়নি তারা কি পড়ে দেখেছেন? আপনারা রায়ের সঙ্গে একমত নাই হতে পারেন, মানে ইউ হ্যাভ এভরি রাইট টু ডিফার, কিন্তু তার জন্য আপনাকে আগে পড়তে হবে। ট্যাম্পারিং অফ এভিডেন্স প্রসঙ্গে বহু কথা আমরা শুনছি যে কলকাতা পুলিশ নাকি, সজলদা এটা বলেন, কলকাতা পুলিশ নাকি প্রচুর তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। ফাইন, এটা আপনাদের দাবি হতেই পারে, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোর্টে বিচারক অনির্বাণ দাস তার রায়ে লিখছেন সেকশন 238 অফ BNS, অর্থাৎ এই ট্যাম্পারিং অফ এভিডেন্স ইত্যাদি যে সেকশনের সঙ্গে জড়িত, সেইটা অ্যাপ্লাই করবার মতো কোনো ঘটনা তিনি খুঁজে পাননি। তাহলে আইদার আপনি রায়টাকে মানুন, একটু আগে কাদম্বিনীর বাবা বলছিলেন যে গোটা রায়টা পড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ সেটা নিয়ে তার যা যা ইন্টারপ্রিটেশন আছে, অথচ সেই রায় যেখানে লেখা আছে যে তথ্য প্রমাণ লোপাট সংক্রান্ত কোনো কিছু আমি পাচ্ছি না, এটা বিচারক লিখছেন, তাহলে আপনি সেইটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছেন না?
একজন করেছেন না একাধিক জন করেছেন সেটা নিয়েও রায়ে বিস্তারিত লেখা আছে। হতে পারে আপনি একমত হবেন না, কিন্তু লেখা তো আছে। আপনি তাহলে সেটাকে একমত যদি না হন, তাহলে আপনি বাকিটা কেন একমত হচ্ছে? আইদার আপনি গোটা রায়টাকে অ্যাগ্রি করুন, অ্যাকসেপ্ট করুন, আর নাহলে গোটাটা রিজেক্ট করুন, তাতে কোনো আপত্তি নেই। এক সেকেন্ড, লাস্ট মিনিট। ওনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, চাইতে পারেন, তার অধিকার। সিবিআই এরও সমালোচনা তারা করেছেন, সিবিআই এর প্রতি ভরসা নেই এটা তিনি বলেছেন। সিবিআই কি কি ভুল, খারাপ ইত্যাদি কাজ করেছে, ওনাদের সঙ্গে দুর্ব্যবহার, যাবতীয় কিছু কিন্তু বিভিন্ন সময় বলেছেন। তাহলে সিবিআই যে প্রাইম মিনিস্টার্স অফিসের আওতাধীন, সেই প্রধানমন্ত্রীর পদত্যাগ ওনারা কেন চাইছেন না? আলাদা করে সজলদা বা নরেন্দ্র মোদীর প্রতি ওনাদের ভালোবাসা রয়েছে কি না, এই প্রশ্নটা করা মানে আক্রমণ করা নয়, কৌতূহল মাত্র। এক সেকেন্ড আমি বলি। আচ্ছা, একদম। আচ্ছা, বলে নিন, আমি সজলদার থেকে উত্তরটা নিয়ে নিয়ে আপনার কাছে আসবো। আচ্ছা, আপনি বলুন বলুন বলুন। আমি বলছি, আমি এখানে দুটো পয়েন্ট মাত্র উল্লেখ করব রায়ের কপি থেকে, বলুন। যেটার জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ আমি দাবি করছি, তার একটা ছোট্ট পয়েন্ট আমি বলছি। সৌরভ ঝা, টালা থানার এসআই, সাব ইন্সপেক্টর, তিনি বলছেন জজের সামনে দাঁড়িয়ে, হোয়েন আই ওয়েন্ট টু আরজিকর হসপিটাল ফ্রম I did not make any GD, but I kept a blank entry in the GD book. তার মানে কি বলছেন? বলছেন যে আমি যখন খবরটা শুনে আরজি করে যাই, আমি কোনো জিডি এন্ট্রি করিনি, এবং পরে আমি বলেছিলাম যে ওখানে একটু ফাঁকা রাখবি, পরে এসে আমি সেই জিডিটা এন্ট্রি করি। উনি কোথায় বলছেন? জজের সামনে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথাটা উনি বলছেন। কত বড় ক্রিমিনাল অফেন্স একজন এসআই এই কথাটা বলতে পারেন, এবং জজ সেখানে উল্লেখ করেছেন যে উনি রীতিমতো গর্বের সঙ্গে ঘোষণাটা করেছেন। এটা হচ্ছে ওনার ডিপোজিশন থেকে আমি পড়লাম। আর একটা সিবিআইয়ের কথা বলছি, PW50 অর্থাৎ সীমা পাহুজা, যিনি আইও সিবিআইয়ের, the PW Sima Pahuja did not make any further specific investigation. She had just placed the evidence under magnifying glass, took a step from scientific analysis of the evidence, and placed the evidence of so far collect in the case either by the Kolkata police or the CBI of prepare of complaint chain in the event. তার মানে সীমা পাহুজা কি বলছেন? যে আমি, জজ যে মন্তব্য করছেন সেটা তুলে ধরেছি এখানে। জজ মন্তব্য করেছেন সীমা পাহুজা কী কাজ করেছেন না, কলকাতা পুলিশ ওনার কাছে যে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিয়েছিল সেটা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে তারা একটা চেন তৈরি করে কোর্টে আমি চার্জশিট দিয়েছি। তাহলে সিবিআইয়ের কাজ আর পুলিশের কাজ। আজকে যদি এইরকম একটা এসআইয়ের মানে কর্মকাণ্ড হয়, সে এসআই কত দুঃসাহস, যেখানে সিপি, এসিপি এবং হোমিসাইড ইন্সপেক্টর উপস্থিত, সেখানে যে এসআই যে এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি এসআইয়ের সিদ্ধান্ত না আরও উপর মহলের সিদ্ধান্ত ছিল? সেটা আমার কিন্তু একটা বিরাট প্রশ্ন আছে। প্রথম দিন আমার 10টা প্রশ্ন ছিল আরজিকর ঘটনার 13-14 তারিখ পর্যন্ত। এখন আমার কাছে প্রশ্নের আর শেষ নেই, সেই প্রশ্নের উত্তর খোঁজার এখন চেষ্টা করে যাচ্ছি। আমি একটা কথা বলি, এসআইয়ের যে কাজের কথা উনি বললেন, সেইটার জন্য যদি মুখ্যমন্ত্রী দায়ী হন এবং তাকে পদত্যাগ করতে হয়, তাহলে সিবিআই অফিসার সীমা পাহুজার কাজের জন্য কেন প্রধানমন্ত্রীর পদত্যাগ ওনারা দাবি করছেন না, এটার উত্তর পেলাম না। ল অ্যান্ড অর্ডারটা, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারটা প্রধানমন্ত্রীর নয়, সিবিআইটা প্রধানমন্ত্রী শেষ করে নি, শেষ করে নি বাবু। ঠিক সেই রকমভাবে এটাও ঠিক যে দেখুন, সিবিআই এর মামলা, বেশ কয়েকটা মামলায় সমস্ত মানুষের সাথে বাংলার আমরাও মোটেও খুশি না, এবং তাদের মামলায় অনেক অসঙ্গতি আছে, এটা আমার মনে হয়। কিন্তু এই মামলাটা বিশেষ করে সিবিআই এর কাছে খুব বেশি কিছু করার ছিল কি ছিল না, তথ্য প্রমাণ যথেষ্ট ছিল কি না, এবং এখন এই বিএনএস সিস্টেমে আপনাকে সময়কালের মধ্যে, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে চার্জশিট সাবমিট করতে হবে, তা না হলে আসামেই ছাড়া পেয়ে যাবে।
এই একটা সমস্যাও ছিল। না, আগেও 90 দিন ছিল, এখনো তাই। না, 90 দিনে বেল হয়ে যেতই না, মানে ম্যান্ডেটরি বেলটা ছিল না, statutory ছিল, তাই ছিল, তো তাই তাতে হয়নি, তাতে অনেক তাতেই ছিল, ক্ষেত্রে ওটা BNS না, BNSS আমি বললাম হতে পারে, BNSS আমি আপনার মতন জানি না। না, ওটা 90 দিনটা 90 দিনই ছিল, আমি আপনাকে হেটা করছি না। 90 দিন স্ট্যাটিউটারি ছিল। বেলের জন্য 90 দিনই ছিল, তাই আপনার ছিল। বলা হয়ে গেছে, আপনি আইনজ্ঞ, আমি বিশেষভাবে আইনে অজ্ঞ এই একদম বিষয়ে। ভুল ঠিক আছে, বলেন, আমি তাহলে শুনে তো আমাকে নিই, বলতে ঠিক হয়। আছে। আরে আমি তো বলছি আপনি আইনজ্ঞ, আমি তো অত অজ্ঞ নয় এই বিষয়ে। চলো, চলো। আপনি তো অনেক কিছু জানেন। মোটামুটি অজ্ঞ। না না, আগেও আপনাকে 90 সরকারের দিন একটা ছিল, এখনো মামলাও তো 90 লড়তে দেখিনি আমি। আমি এখন কিছুই করি, মামলা লড়ি না, আপনি আরে আমাকে ভাই, খাইয়ে আপনি দেন। আপনার ঠিক আছে, personal আপনি attack নয়, এটা তো আপনি আমার খরচ চালিয়ে দেন তো। না না, স্বাধীনতা, কি স্বাধীনতা। আপনি আমার খরচ চালিয়ে দেন তো, আমি কিছু করি না। আপনার খরচ কি বেকার। আছে আমি কি করে জানবো? আপনি চালিয়ে দেন তো। আরে আমি তো বেকার, আরে আমি তো আপনি বলছি বেকার হতে পারেন, ভিখারি হতে পারেন, আমি কেলানি ভিখারি। হতে পারেন, হাত পেতে টাকা আপনি- নিতে পারেন। আপনি That is your খরচ business. চালিয়ে দেন। এটা কোন লাইনে চলে আপনি যাচ্ছে? খায়াতে এক্ষুনি আরে বললাম, আরে ভাই, এই বিষয়ে আমরা তর্ক অন্য করবো না। লাইনে আপনি চলে শুরু যাচ্ছে। করলেন তো। না, না, আরে please, আমি please, please। আপনি কত বড় দরের উকিল আমি কিছুই সেটা আমি নই, জানি না। কিন্তু আগেও 90 দিন ছিল, আপনি এখনো 90 গাছতলায় দিন। বসেন, আপনি বারলাইনে আমি রাস্তায় বসে থাকি। হতেই পারে, দেখেই আমি মনে রাস্তায় হচ্ছে। বসে না, থাকি। অনুষ্ঠানটাকে আমি জানি আগেও 90 দিন ছিল, এখনো 90 যে দিন আপনি আছে। গাছতলার বাইরে কোথাও জায়গা পাবেন। আমি একদম রাস্তাতেই কোনো বসে থাকি, মামলায় বলছি, সরকারের না, please। আপনাকে লড়তে দেখিনি। তারপরও আগেও সজলদা, সজলদা। না, সরকারের হয়ে লড়তে দেখিনি। চলুন। বলছি তো, আপনি আমি খরচ জানি চালিয়ে তো, দেন। আরে আমি জানি আপনি খরচ চালিয়ে লড়ার দেন জন্য তো। সরকার আপনাকে মনে করে না। বেশ, বেশ, বেশ। আরে সজলদা, বলছি সজলদা, তো, সজলদা। আপনাকে মনে করে পাঠিয়েছে, কিন্তু আমার পড়াশোনাটা বলছি, করাইনি। আরে ভাই, লড়ার জন্য আপনাকে পড়াশোনাটা করাইনি। আরে আমি তো ল নিয়েই আপনি পড়ি। BA তাহলে আপনি BNS নিয়ে বলছেন কেন? এটা কেলানের মতো পড়েননি যখন, এই তো ভাষা, এই তো ভাষা। না না, কি আর ভাষা? এই তো বিজেপির কি ভাষা। ভাষা? বিজেপির একদম, এই তো বিজেপির ভাষা। আমি এই যে ক্রমাগত শব্দটা বলেছি। আপনি বলছেন, এটা আমি বিজেপির ক্রমাগত ভাষা। আমি অনির্বাণ দা, অনির্বাণ দা। বলবেন আমার একটু উত্তর দিন না। এই বিষয়টা আমাকে থামাতে হবে, আমার থামাতে হবে। ইচ্ছা করে না, বিরতি না, নিতে না, হবে। যখন জানেন না বলছেন কেন? এটা কথা বলতে আপনি দেওয়া যখন হলো জানেন না বলছেন এটা কেন? আরেকটা কুণাল ঘোষ মার্কা ছক। আপনি দুটো লাইন এটা দাঁড়া, একটা কথাটা অবৈধ বলতে দিন, অনির্বাণ দা। অবৈধ প্যানেলিস্ট। জানেন না ঝামেলা তৈরি করে তৃণমূলের মতো। না না না, একদম। দেখুন, প্রত্যেককে সময় দেওয়া হচ্ছে নির্দিষ্টভাবে, সেই সময়ের সদ্ব্যবহার করে আপনার উত্তর দিন। তরজা, একদম তরজা করার জন্য যদি হয়, যে অনুষ্ঠানটায় আলোচনা হচ্ছে, এমন একটা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, এই জায়গায় মনে হয় না এরকম কাঁদা ছোড়াছুড়ি করা উচিত বলে। সবাই সুনির্দিষ্টভাবে বুঝতে পারছেন, প্রত্যেকেই বুদ্ধিমত্তার পরিচয় দেবেন আশা করবো আমি। ব্যক্তিগত আক্রমণ কেউ কাউকে করবেন না। দ্রুত ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং আয়ুর্বেদিক অয়েল, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। What makes my imagination go wild? I don't want to be confined to boundaries when there are endless inspirations to be found. Imagination is a powerful thing. Introducing the electric SUV e-Vitara. Spark your imagination. দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি। যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় একান্ত আপন, মহাবীরতলা, নিউ আলিপুর, কলকাতা। এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন। আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় 10% ছাড়। তাই দেরি না করে আজই আসুন। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা, টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস, 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং আয়ুর্বেদিক অয়েল, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। একদম সরাসরি সজলদার কাছে আসবো। সজলদা, যেটা বলছি, আবারও বলছি, দেখুন, আমার সিবিআই নিয়ে, আমি সিবিআইয়ের হয়ে বলতে আসিনি। সিবিআই যদি সঠিকভাবে কাজ করতো তাহলে কুণাল ঘোষ আজকে এই বাইটগুলো দিতে পারতো না। সে এখন সন্ধ্যেবেলা ডিনার করে জেলের সেলে বসে টিভি দেখতে পারতো বড়। আবার একজন প্লিজ, আবার এই তো ভাই, এই তো বললাম ভাই, আমি অডিও মিউট এই তো করতে হবে, বললাম। আমাকে বাধ্য। না 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 না, Please, আরে please, কার audio mute পাশে করতে থাকবে হবে। সেটা তো পরের কথা। আরে বাবা, কুণালের উত্তর দেবেন, কান দেখতে অনির্বাণ পাচ্ছি। বাবু, আর আমি অনির্বাণকেও দেখতে পাচ্ছি, দোকান কাটা। এত নির্লজ্জ বেহায়া, এরকম ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনার পর আপনি কি এত করছিলেন? নির্লজ্জ, কত টাকা
নিয়েছো CBI কি সঞ্জয়ের করছিলেন? কাছ থেকে? কত আপনার টাকা CBI কি সঞ্জয়রা করছিল? তোমাদের দিয়েছে? CBI কে বলুন কত বার করতে। টাকা সঞ্জয়রা তোমাদের CBI কে দিয়েছে? বুঝতে বার করুন। এই ধর্ষণকারীদের CBI থেকে কে বলুন কত টাকা খুঁজতে। নিয়েছে? CBI এত কে বলুন। নির্লজ্জ, এত CBI কে বলুন না বেহায়া। আরে খুঁজতে। কানটা দেখাও আছে কিনা? CBI কে মানুষ, বলুন বাংলার খুঁজতে। মানুষ জানতে চায় বাংলার মানুষ তোমার দেখে কান নিয়েছে আছে কান কিনা? ল্যাজটা পুরো একটা কাটা। নির্লজ্জ, একবার এই বেহায়া, দল, পরশু ওই দোকান দল, কাটা, তারপরে আবার অন্য দল। মানুষের কথা এটা ল্যাজ কাটা মহামুখে হনুমানের মতো বিভিন্ন সামনে দল বসিয়ে এদের কে বাড়িতে লাফায় মামলা ওটা আছে। মানুষ দেখেছে। আপনি জিজ্ঞাসা করুন আপনি এখন এদের কোন বাড়িতে দলে মামলা আছেন? আছে। এদের আপনি বাড়িতে এখন কোন মামলা দলে আছে আছেন কিনা আপনি সজলদা? জিজ্ঞাসা করুন। এখন কোন তাহলে দলে আছেন? কালকে কোন দলে যাবে? ও সজলদা। একটা খুন হয়ে যাওয়া, কালকে কোন দলে মেয়ের যাবে? বাবা মায়ের সামনে বসে ল্যাজ কাটা এই হনুমানের মতো নোংরা, লাফিয়ে কালকে এই কোন দলে নোংরা যাবে? জঘন্য বলুন না। অসভ্যতামি কালকে কোন দলে যাবেন বলুন না। একমাত্র তৃণমূল পারে। কালকে আপনি একমাত্র নিজেই তৃণমূল তৃণমূলে পারে। ছিলেন। তুই এটাই precise, শেষ নিজেই ডিবেট তৃণমূলে নয়। বেশ বেশ আবার বেশ বিজেপি বেশ 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 না আবার কালকে Please. তৃণমূলে চলে যেতে পারে। ওটা ঠিক আছে। যাও যাও, ওটা মমতাও আপনি করেছে। বলুন। অনির্বাণ আমি আপনার কাছে এসেছি যখন আপনি উত্তর দিয়েছেন রেপ করিনি কমসে কিন্তু কম। আপনি আবারও এই অনুষ্ঠানকে ব্যস্ত করার প্রচেষ্টা করবেন না প্লিজ করিনি। আরে আপনার আমি রেপিস্টদের কিন্তু মালা উত্তর পরা। দিচ্ছি প্রত্যেকের থেকে আপনারা রেপিস্টদের আরে মালা তুমি পরা। তো রেপিস্টের হয়েই দালালি আপনারা করছো। রেপিস্টদের মালা আরে, পরা। পাশের জন যিনি আমি আবারও বলছি, আমি আবারও বলছি। তুমি কত নিয়েছো সঞ্জয়দের কাছ থেকে? CBI কে বলুন বার করতে। সঞ্জয়রা কত দিয়েছে? CBI কে বলুন বের করতে। সঞ্জয়রা কত দিয়েছে? বলুন। সঞ্জয়রা CBI কে কত বলুন। দিয়েছে? আমাকে বলছেন আমি কেন? জানতে চাই কত CBI কে টাকা জিজ্ঞেস নিয়েছো? বেশ 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 সজলদা কত টাকা নিয়েছো? CBI বলে দেবে। কত চলুন, চলুন, আমি টাকা নিয়েছো? আমি কাদম্বিনীর CBI বাবা মা বলে রয়েছে জিজ্ঞাসা করুন। আমি আসবো তার আগে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে আজকে যাই না আমরা এই পরিস্থিতির মধ্যে বারবার কেন এই ধরনের অবস্থা তৈরি হবে আমি জানি না। আজকে যে জায়গা একটা এত বড় সেনসিটিভ পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঝামেলা আমরা জানি না। আমি সত্যি কুণালবাবুর ধরনের মন্তব্য পেলাম, আমি জানি না অনির্বাণদা কুণালবাবুর একটা মন্তব্যের উত্তর দিয়েছেন কিনা। কুণালবাবু কি করে এত কিছু জানলেন? আমি আবার অনির্বাণদার কাছে আসবো। কুণালবাবু সম্বন্ধে আপনার কি সম্যক ধারণা? এত কিছু জানেন কি করে তিনি? একদম একদম এবং একদম ওটাই ও চায়, সেটাই আপনি করবো বলে নিন আজকে। না, আপনি হ্যাঁ। বলে নিন। আমি আপনি কিচ্ছু বলবেন বলবো না। মানে তো আপনি আমি অসম্ভব বলতে বলবেন। দেবো না। বলতে দেবেন না, আমি তো বলতে বইই দেবো। গেছে, তাতে বইই গেছে। ঠিক আছে, আপনি বলতে জানি দেবেন তো, না, কি বেশি হবে? কষ্টের উত্তর নিন। টাকা আরে নিয়েছে। বিজেপি এরা এমনিও গর্তে রেপিস্টদের ঢুকে থেকে গেছে। টাকা নিয়েছে। আপনি আবারও দল পাল্টাবেন, রেপিস্টদের সবাই থেকে জানে। টাকা নিয়েছে। যে CBI কে টাকাটা বলুন। ওর বাবা মা নেয়নি, CBI কে সেই বলুন। টাকাটা এরা নিয়েছে। CBI কে বলুন বার সেই করতে। টাকা নিয়েছে। CBI কি করে? হ্যাঁ, বলবো CBI কে। বলুন, কবে বলবেন? কবে কবে? বেশ 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 আরেকদিন সঞ্জয় রায় আইনজীবী আমি সবাইকে থামালাম, মানসিকতা বলে কিছু নেই। সবাইকে থামালাম ক্রিকেট নেই। সবাইকে থামালাম আমাকে বসিয়ে এত Please. মামলানি করতে পারে তৃণমূল না থাকলে না এতটা নিচে নামলে হবে না, তাও আবার অবৈধরা। এটা প্রমাণিত হয়ে যাবে। অবৈধ। এতটা নিচে নামলে হবে না, একজন আইনজীবী হিসেবে এটা প্রমাণিত হয়ে যাবে হয়তো আগামী দিনে। আইনজীবী না 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 কোন মামলা লড়েছে? বিজেপি কিছু শুরু করেনি। দম আছে? লড়েছে। আপনার দম আছে? উত্তর দিচ্ছে আপনি আপনার বিজেপি কে বলতে পারবেন দম আছে? উনি যে ভাষা ব্যবহার করেন Please, বলতে please, পারবেন? please, please, আবারও বলছি। কোনোদিন মামলা লড়েনি। আবারও বলছি ব্যক্তিগত আক্রমণ নয়। আমি কাদম্বিনীর মা বাবা রয়েছেন, আমি আবারও যাচ্ছি তাদের কাছে। আমার একদম স্পেসিফিক জায়গা জুনিয়র ডাক্তারদের খুব স্বাভাবিকভাবে অনেকে পোস্ট মর্টমের সময় মানে উপস্থিত ছিল এবং তারা বলেছিলেন সব ঠিকঠাক ছিল, কিন্তু অর্ডারে দেখা গিয়েছিল পিএম অর্থাৎ পোস্টমর্টম যে টেবিলে হয়েছিল সে সকল ছুরি কাচি দিয়ে হয়েছিল সেগুলো ঠিকঠাক পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো পিএম রিপোর্ট ইচ্ছাকৃতভাবে গোলমাল করার জন্য এটা কি করা হয়েছিল? এটা আবারও সেই পুরনো প্রশ্ন, আমি আবারও পুরনো কাসন্দি ঘাটছি, কারণ আমরা এখনো এগুলোরই উত্তর পাইনি। তাহলে কি তদন্ত কোন জায়গা থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি হলো? এখানে অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টম করেছিলেন, যেহেতু আরজি করে কিন্তু অপূর্ব বিশ্বাস এইচওডি নন ফরেন্সিক মেডিসিনের, সেখানে এইচওডিকে বাদ দিয়ে এনআরএস থেকে একজন জুনিয়র ডাক্তারকে টিমে আনা হয়েছিল এবং যে আমাদের এই এগ্রিমেন্টটা হয়েছিল এই শর্ত মেনে পোস্টমর্টম হবে, সেই প্রথম পৃষ্ঠায় আমরা সই করলাম। আর এই জুনিয়র ডাক্তার এদেরও আমাদের সন্দেহ আছে, এই যারা পোস্টমর্টমে ছিল, এই যে টিমটা যারা পোস্টমর্টম করেছে প্লাস যারা স্যাটিসফাইড বলে পেছনে সই করেছে তাদেরও আমরা সন্দেহ তালিকায় রেখেছি এবং সিবিআইকে সেই নামগুলো দিয়েছি। এটাই বলতে পারি যে আমরা প্রথম সামনের দিকে সই করেছিলাম, এরা পরবর্তীকালে অপূর্ব বিশ্বাস তার ইচ্ছা মতন তার পেটুয়া লোক আর যাকে বলে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির লোকজনকে দিয়ে পেছনে লিখিয়ে সই করিয়ে নিয়েছে। এবং এই যে দেওয়ালটা 10 তারিখ ভাঙা হয়েছিল আরজি করে মানে সেমিনার হলে পাশের যে বাথরুমটা ভাঙা হয়েছিল, সেখানেও এই 30 জন পিজিটি আরজি করেন তারাই সই শপথ করেছিল। তাদের অনুমোদন পেয়েই কিন্তু এবং স্বাস্থ্য দপ্তরের অনুমোদন পেয়ে এই কাজটা হয়েছে। এখানে একটা ছোট্ট কথা আমার না বললে খুব খারাপ, যখন আমরা 13 তারিখ হাইকোর্টে মামলাটা করলাম
তখন কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি পুলিশকে মানে কি বলবো এতটুকু বিশ্বাস করেননি। পুলিশকে তখন বলেছেন যে কেস ডায়েরি এই যে কোর্ট প্রমিসের ভেতরেই আমার সামনেই হস্তান্তর করতে হবে। তার মানে কতটা অবিশ্বাস ছিল পুলিশের উপরে এই কেস এই বিষয়টা নিয়ে। সেদিনও বৃহস্পতিবার ছিল, 8 তারিখে সকাল 8:10 আমার মেয়ে ডিউটিতে বেরিয়ে গেছিল। তারপরে দিনের মধ্যে অনেকবার আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। লাস্ট রাত 11:15 সময় আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল। তারপরের দিন সকালে যে ওরকম একটা ফোন কল আসবে, তার আমি মনে করব তার দ্বিতীয় বাড়ি, তার কাজের জায়গা, সেখান থেকে যে ওরকম একটা ফোন কল আসবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তখন আমরা কি যে অবস্থা হয়েছিলাম, হয়তো আমরা দুজনে তখন ঘরে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতোই অবস্থা। ওই ফোন কলটা আমাদের জীবন থেকে সবই কেড়ে নিয়েছে, কিছুই আর নেই আমাদের জীবনে। শুধু বেঁচে আছি মেয়ের বিচার পাওয়ার জন্য। আমাদের কোনো রাজনীতির দরকার নেই, কোনো টাকা পয়সার দরকার নেই, কিছুই দরকার নেই, শুধু আছে মেয়ের বিচার। কারণ মেয়ে আমার আর ফিরে আসবে না। কিন্তু এই ঘরের মধ্যে যে খুন ধর্ষণ, এর যদি প্রকৃত অপরাধী ধরা না পড়ে, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব? সেদিন আমি পুলিশকে যে এতটা অমানবিক হতে দেখেছি আর কোনো দিন দেখিনি। সেই যে ফোন কলটা এলো তাড়াতাড়ি আসুন বলে, তারপরে যে 3.5 ঘন্টা আমাদের ওখানে বসিয়ে রাখা হলো, এবং ভেতরে তখন সিপি, এসিপি, হোমিসাইড শাখার সোফিয়া মল্লিক সবাই ভেতরে প্রেজেন্সিতে। আমরা ভেবেছি তদন্ত হচ্ছে, তদন্তর নামে ওখানে যে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে আমরা বুঝতে পারিনি। এবং সেদিন সেই সকাল থেকে রাত্রির 11টা-12টা যতক্ষণ না আমার মেয়ের ডেড বডি পোড়ানো হয়েছে, ততক্ষণ যে পুলিশ কতটা নির্মম হতে পারে, কতটা নির্মম হলে একটা সর্বহারা বাবা মাকে এত অত্যাচারিত করতে পারে, সেটা সেদিন আমি দেখেছি। তাই সমস্ত রাজনীতি, সমস্ত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি সমস্ত দেশের জনসাধারণকে বলবো, প্লিজ এইসবে কান দেবেন না, হতাশ হবেন না। হতাশ হলে আমরাও হতাশ হয়ে পড়বো, আমরা ধৈর্যহারা হব, আমরা শোকে পাথর হয়ে গেছি, আর কিছুই নেই আমাদের, সবই হারিয়ে ফেলেছি। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন যতদিন না আমরা বিচার পাই। ঠিক ঠিক, খুব তাৎপর্যপূর্ণ। আমি একদম সরাসরি এবার যাওয়ার চেষ্টা করবো সঞ্জয় রায়, অভিযুক্ত, তার নতুন আইনজীবী যশ, উনি রায় আমরা জানি। এবার আপনারা আপনাদের মতন করে কি ব্যাখ্যা করছেন আমরা জানি না। ব্যাখ্যা আমি আপনার থেকে জানতে চাই, কারণ কোথাও রায় দেখেছি, কোথাও রায় দেখেছি। আমরা রায় বলে জানি স্যার, এবং যে কারণে আমরা রায় বলছি না। আমাদের এতে অর্ডার কপিতে কি আছে, রায় না রয় আছে। তাহলে আপনারা এবার থেকে এটাকে ঠিক করে বলবেন। ঠিক ঠিক ঠিক। উকিল বাবু যখন এই বিষয়টা বলছেন তখন ওকে চলো, আমি যশ বাবু রায় নিয়ে বড় পলিটিক্স আমি জানি, এর ট্র্যাপে যাবেন সজলদা। একদম কোনো ট্র্যাপ নয়, কোনো এই জায়গায় নয়, কারণ যে ঘটনা ঘটে গিয়েছে এই জায়গায় ওই রাজনীতি আকচাকচি চলে না। তাদেরকে যেটা দাবি, শুধু দাবি নয়, যে জায়গায় দাঁড়িয়ে এত বড় ঘটনা ঘটে গিয়েছে সবাইকে ঝাঁপিয়ে পড়ে একটাই জায়গা উচিত, যারা কালপিট তাদেরকে বার করা। একদম সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জয় রায় আমরা বলছি, বা সঞ্জয় রায় তার নতুন আইনজীবী যশ জালান, তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। এবং আমার প্রথম প্রশ্ন থাকবে যশবাবু আপনার কাছে, যে সঞ্জয়ের মতন ক্রিমিনালের হয়ে দাঁড়ালেন কেন? একদম প্রথম প্রশ্ন আপনার। দেখুন, ওনাকে কনভিক্ট করে দেওয়া হয়ে গেছে ট্রায়াল কোর্টের থেকে, ঠিক আছে, কিন্তু যখন জাজমেন্টটা এসছে তখন অনেকগুলো ব্যাপারটা সামনে এসছে সবার সামনে, যে শুধু ও একাই জিনিসটা করতে পারে না। এখানে অনেকগুলো পয়েন্টস মিস আউট যেটা করা হয়ে গেছে। সঞ্জয় রায়ের তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির কোনো অ্যাডভোকেট। ওকে, তো ওখানে একটা অনেক বড় জিনিসটাকে চাপানো হয়েছে, সেটা আছে from the evidence it comes out that due to the mismatch of one label over the wearing apparels of the victim and the pubic hair, the police did not take the sample on 10th August 2024 and it was collected by the police on 12th August as 11th was holiday. যে সঞ্জয় রয়ের যে পিউবিক হেয়ারটা যে বলা যাচ্ছে যে ওটা পাওয়া গেছে অ্যান্ড ডিএনএ স্যাম্পলিংটা ওটা ম্যাচ করেছে, ওটা ফার্স্ট ডে কেন ওটাকে ফরেন্সিক্সে দেওয়া হলো না? যখন সঞ্জয় রয়কে অ্যারেস্ট করেছে তারপরে এই প্যাকেটটা বা স্যাম্পলটা দেওয়া হচ্ছে ফরেন্সিক্স ডিপার্টমেন্টকে। এটা তো অনেক বড় জিনিস আছে যেটা এখানে সাইট আমি করতে পারি, যে ও একাই মামলাতে ছিল না। আর যা স্যাম্পলগুলো কালেক্ট করা হয়েছে আমি বলতে পারি যে ওখানে কিছু চেঞ্জ করা গেছে পুলিশ অথরিটিস থেকে,
আচ্ছা, সঞ্জয়ের সঙ্গে আপনার ব্যক্তিগত কথা হয়েছিল? আমার ব্যক্তিগত কথা হয়েছে সঞ্জয় রয়ের সাথে। আবার কোনো নাম কি মানে যারা যুক্ত তিনি বলছেন যে তিনি একা নয়, ওই নামটা তো সাবজেক্টিভ টু দ্য কোর্ট থাকবে, আমি ওসব বলতে পারবো না। নাম বলতে হবে না, আমি বলছি যে নাম মানে বলেছেন কজন ছিল এইটুকু বলেছেন? উনি বলছেন যে অনেকজন আছে এখানে, অনেকজন, অনেকজন মানে হাত জোড় করে আমাকে বলছে এই ম্যাটারটা থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু এখানে অনেক বড় ব্যাপার স্টেট প্লে করছে, যে স্টেট চাইছে যে প্রাইভেট ডিফেন্স কোনো দিনও এখানে আসে না। স্টেট ইজ ট্রাইং টু পুট অল দি পাওয়ার ইনটু ফোর্স টু অ্যাভয়েড প্রাইভেট ডিফেন্স কাউন্সিল ফর সঞ্জয় রয়। কেন কি স্টেট চায় যে স্টেট লিগাল সার্ভিস এড ওকে প্রোভাইড করা হয়, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও দাঁড়াচ্ছে। এক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মামলা করছে, আপিলে যাচ্ছে স্টেট, আর অন্যদিকে স্টেট চাইছে যে স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওকে বাঁচায়। কেন? এটা তো অনেক বড় প্রশ্ন উঠছে আমার মনে। মানে এতে কি মানে মামলাটাতে কি হাই প্রোফাইল বিষয় হয়ে গিয়েছে বলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ধরনের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা কারা করছে? এটা তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল করছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং ঠিক স্বাভাবিকভাবে এই যে আপনি এক কথাটা বলুন, যদি ভিকটিমের পেরেন্টস আছে ওদেরকে টাকার লোভ কেন দেওয়া হচ্ছে? কেন দিতে? কোনো মতেই কারোর লাইফ টাকায় কম্প্যারিজন করা যায় না। আর এসব কেন করা যাচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না। আর ইনফ্যাক্ট আমি একটা অ্যাডভোকেট আছি, আর আমার উপরে প্রেশার বানানো হয়েছে ফ্রম কারেকশনাল হোম যে আমি সুপারিনটেন্ডেন্ট আছি, আমার কাছে আপনি আমার পাওয়ারের বাইরে আছে সঞ্জয়ের সাথে দেখা করার, আমি আপনাকে পারমিশন দিতে পারবো না, আপনি এডিজির কাছে যান। যখন এডিজির কাছে যাই আমাকে বলা হয় যে এডিজি সাহেব এখন নেই। আমার কপিটা রিসিভ করার জন্য আমাকে 10 বার যেতে হয়েছে ওখানে। আর তারপরেও যখন হাইকোর্ট আমাকে লিবার্টি দিয়েছে যে আমি ওই সঞ্জয় রয়কে দেখা করতে পারি, আমাকে লিবার্টি দিয়েছে ওয়াকালতনামা ফেচ করার জন্য, সঞ্জয় রয়কে একদমই আমার সাথে দেখা করতে দেওয়া যাচ্ছিল না। 40 মিনিট আমাকে বসিয়ে রেখেছে। আর সঞ্জয় রয়কে আগে নিয়ে গেছে কন্ট্রোলারের ঘরে। কেন? কন্ট্রোলারের রুমে কেন নিয়ে যাবে? আর ওখান থেকে আমি শুনতেও পারছি ক্লিয়ার কাট যে ওকে বলা হচ্ছে যে প্রাইভেট ডিফেন্স কাউন্সিল শুধু এমনি নাম করতে আসবে, নিজের নাম করতে আসবে, আর তুমি স্টেট লিগাল এডটাই নাও, আর কিছু তোমার দরকার নেই। আর যখন সাদা কাগজে সই করিয়ে নেওয়া একটা বিষয়, হ্যাঁ, যখন সেই দিন আমি বেরোচ্ছিলাম সঞ্জয় রয় কে দেখা করে যখন আমি বেরোচ্ছিলাম, তখন যে অফিসারটা ছিলেন অন দি অ্যাডভাইস অফ দি কন্ট্রোলার অফ দি প্রেসিডেন্সি কারেকশনাল হোম, সঞ্জয় রয়কে আমার সামনে বলা হচ্ছে যে আপনি এখানে সাইন করে দিন। আমি তো যখন শুনলাম যে এখানে সাইন করার ব্যাপার, আমি ঘুরে দেখলাম যে ওকে কোথায় সই করাচ্ছে। যখন আমি দেখলাম ওখানে আমার এটা ছিল যে রিকোয়েস্ট লেটার ছিল, পারমিশন লেটার, আর ওর সাথে একটা কাগজ ছিল, সাদা কাগজ। ওখানে ওকে বলা হচ্ছে যে তুমি এখানে সাইন করে দাও। তারপরে আমি বিরোধ করলাম এই ব্যাপারে যে তুমি কোনো সাদা কাগজে কোনো দিনও সাইন করতে যেও না। আর যখনই এটা আমার পুরো ডিফেন্সের রাইট আছে যে অ্যাকিউজডের সাথে বা কনভিক্টের সাথে ক্লোজ স্পেসে দেখা করতে পারি, কিন্তু কি হচ্ছে ওখানে গিয়ে ডোরসটাকে খোলা রাখা যাচ্ছে। কেন? আর যখনই ডোরসটা খোলা রাখা যাচ্ছিল, সঞ্জয় আমার সাথে যখন কথা করছে ওকে বারবার কোনো না কোনো অফিসার আসছে মাঝখানে আর ওকে দেখে যাচ্ছে, চোখ ঘুরে দেখে যাচ্ছে। কেন? এটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন যে ওকে প্রেশার বানানো হচ্ছে কি তুমি স্টেট লিগাল এড নাও। কেন? মানে লিগাল এড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি? একদমই না। এই যে ব্যাপারটা আছে যে আমি বললাম পিউবিক হেয়ার, ওটা তো ডিএনএ তে পাওয়া গেছে। আর ওটা যদি ডিএনএ তে পাওয়া গেছে তাহলে সঞ্জয় রয়ের পাওয়া গেছে। ওই যে প্যাকেটটা ছিল সেম ডে কেন ফরেন্সিক্সকে দেওয়া হয়নি? কেন দেওয়া হয়নি ফরেন্সিক্সকে? তাহলে তৎকালীন সিপি, কলকাতা পুলিশের, রাজ্য সরকার মানে এটা সামনে আসতেই দেয়নি তথ্য? কোনো দিনও দেবে না। যদি স্টেট দাঁড়ায়, স্টেট লিগাল এড দাঁড়ায় সঞ্জয় রয় হয়ে, কোনো দিনও আসল ব্যাপারটা লাইমলাইটে আসবে না। অনির্বাণ দা বলুন। স্টেট লিগাল এডের সঙ্গে স্টেট গভর্নমেন্টের কোনো সম্পর্ক মানে যেমন কথা বলতে দেওয়া হয়নি, একদমই সম্পর্ক ন্যাশনাল লিগাল এড সার্ভিসেস সঞ্জয় রায়কে যেমন কথা বলতে দেওয়া হয়নি, অনির্বাণরাও সিদ্ধান্ত নিয়েছে মানুষকে এখানে সঠিকভাবে তাদের কথা বলতে দেবে না।
একই সিদ্ধান্ত, সেম সিদ্ধান্ত, তারাও এই সিদ্ধান্ত নিয়ে এসছে যে আমরা মানুষকে কথা বলতে দেবো না। আমরা একটু আগে একটা কথা ছিল, মানে যারা বিরোধী কথা বলবে তাদের দেবে না, ট্যাম্পারিং এর কোনো নমুনা নেই। আমি আপনাকে বলি ট্যাম্পারিং এর কোনো, সেটা রায়ে লেখা আছে, রায়ে লেখা আছে। আরে সত্যি নমুনা কোথা থেকে থাকবে? বিল্ডিংটা ভাঙলেন, ভেঙে আস্ত বিল্ডিংটাকে হাফিস করে দিলেন দেয়ালগুলো। বিল্ডিংটারও আপনি জানেন না, বিল্ডিংটা ডেব্রিও টেস্ট করা হয়েছে। আমি আপনাকে বলি, যে বিল্ডিং এর কথা আপনি বলছেন, আপনাকে বলছি যে বিল্ডিং এর কথা বলছেন সেটার ডেব্রিটাও সেন্ট্রাল ফরেনসিক ল্যাব টেস্ট করেছে। না সেটা আমি বলছি, আপনি পড়ুন, আমি পড়েছি, রাইটাই পড়েন। আমি অতটুকু পড়েছি। আপনি বলবেন, আমি ওর কথাটা বলেন, আমি আসলে ওর কথাটা এক মিনিট বলবো। পুলিশের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কাদেরকে বলেছিল আমি জানি না। শুনুন, এই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কারা ছিল? শুনুন, ন্যাশনাল লিগ্যাল এড সার্ভিসেস অথরিটি লিগ্যাল এডের বিষয়টা চালায়। এটা স্টেট। আরে ন্যাশনাল লিগ্যাল এড সার্ভিসের আন্ডারে স্টেট চলে। ও সবকিছুর উপরে সেন্ট্রাল থাকে। সব বড় অভিযোগ করছেন সঞ্জয় রায় নতুন আইনজীবী, কলকাতা পুলিশের তৎকালীন সিপি এবং রাজ্য সরকার সত্য সামনে আসতে দেয়নি। এর অ্যাসপেক্টে কি উত্তর হবে আপনার? State Legal Service Authority is always governed by the Government of West Bengal under the Ministry of Law. না ভাই, ন্যাশনাল লিগ্যাল এড সার্ভিস এটা স্টেটের ব্যাপার আছে, এটা স্টেটের ব্যাপার। তার সঙ্গে যোগাযোগ ভালো করে জানো। এই তো লোকে লিখছে যে ডিভোর্সের মামলা ছাড়া সংসার। আরে লোকে তো আপনার নাম নিয়ে কত কি লিখছে বলবো? এইসব কথা লোকে আপনার নাম নিয়ে কি লিখছে বলবো? না না, সে বলুন না, নিশ্চয়ই বলুন। কেন বলবেন না? না বলবো না, কারণ ওইটা শালীনতা। আমাকে একটা বিষয় বলুন, নিয়ে যা বলছে সেটা শালীনতা ছাড়িয়ে যাবে। আচ্ছা পুলিশ দেখছে। আচ্ছা, এই পুলিশের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে, আমি আসবো। জালালবাবু রয়েছেন আমাদের সঙ্গে, তবে তার আগে আমি আরো একবার কাদম্বিনীর বাবা মা রয়েছেন। আমার সিম্পল প্রশ্ন, সঞ্জয় কি একা, না এর সঙ্গে অনেকে রয়েছেন? আপনারা কি মনে করেন? প্রথম দিন আমার মেয়ের দেহ যেভাবে রাখা ছিল সেটা দেখেই আমাদের মনে হয়েছিল যে ঘটনা ওখানে কিছু ঘটেনি, অন্য জায়গায় ঘটানো হয়েছিল। এবং পরবর্তী সিএফএসএল রিপোর্ট যখন এসেছে, এটা আমাদের আমার কেন সবারই প্রত্যক্ষ হয়ে গেছে যে সিএফএসএল রিপোর্টে লেখা আছে যে ওখানে কিছু ঘটেনি। এবং এটা সুপ্রিম কোর্টে সিবিআইও বলেছে এটা বৃহত্তর ষড়যন্ত্র। বৃহত্তর ষড়যন্ত্র কি একা হয়? আমার মেয়ের দেহে যে এতগুলো ইনজুরি ছিল, গলায় তাকে আঙুলের ছাপ ছিল এবং মাথায় 3টে চোট রয়েছিল, এতগুলো ইনজুরি দেখে আমার মনে হয়েছে সঞ্জয়ের পক্ষে একার পক্ষে সম্ভব না, ওর সঙ্গে আরও অনেকেই জড়িত। সেই রাতে আমার মেয়ের সঙ্গে যে 4 জন খেয়েছিল তাদের কেন ভালোভাবে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলো না? এবং আমার মেয়ের ভিপি যিনি ছিলেন সন্দীপ ঘোষ, আমি সব এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সবাই এখন আমার সন্দেহের তালিকায়। সবাইকে সেদিন রাতে যে নার্স, গ্রুপ ডি, কাউকেই তদন্তের আওতায় আনা হয়নি। কেন আনা হয়নি? আমার মেয়ের গলায় যে আঙুলের ছাপ ছিল, কারো আঙুলের ছাপ থেকে সেগুলো কেন মেলানো হয়নি? এগুলো আমার কোশ্চেন। খুব স্বাভাবিক এবং খুব এই জায়গাতেই আমার প্রশ্ন, তাহলে সঞ্জয় রায়কে আদালত ফাঁসি না দেওয়ায় কি তৃণমূল ভয় পাচ্ছে? আমি কাদম্বিনীর বাবার কাছে আসবো এটাই, এবং মুখ বাঁচাতেই কি ফাঁসির আবেদন বারবার আদালতে? আপনারও কি এটা মনে হচ্ছে? দেখুন, শিয়ালদা কোর্টের যে যিনি বিচারপতি, আমরা যেদিন প্রথম ওনার সঙ্গে কথা বলেছিলাম, ওনাকে একটাই কথা বলেছিলাম যে আমরা সঠিক এবং ন্যায় বিচার চাই একদম, এবং ওনার ওপর আস্থা প্রকাশ করেছিলাম। আমার মনে হয় উনি যে রায় দিয়েছেন এবং রায়ের কপি যে দেখেছি, উনি ওনার পক্ষে যতটা করা সম্ভব সেটাই উনি করেছেন। আমরা সমস্ত অপরাধীদের ফাঁসি চাই, সমস্ত, একজনের ফাঁসি নয়, সমস্ত অপরাধীদের ফাঁসি। যারা এর সঙ্গে যুক্ত সবার আমরা কঠোর শাস্তি চাই, সেটা বিচারকরা ঠিক করবেন এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং তদন্তকারী সংস্থা আমাদের মানে আর ওপর থেকে আস্থা প্রথম পুলিশের ওপর থেকে উঠে গেছে, এখন সিবিআইয়ের উপরে সেই আস্থাটা আমাদের আর নেই। সঞ্জয় রায়কে আদালত ফাঁসি দেওয়ায় কি তৃণমূলের এই মুহূর্তে সব থেকে বড় জায়গা, মানে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? আমি এটা বিশ্বাস করি, আমি এটা একদমই বিশ্বাস করি। যদি এই পুরো মামলাটা যদি সিবিআই না থাকতো, মমতা ব্যানার্জি এই মামলাটা ফাঁসি করিয়ে দিতেন, এতে আমার কিন্তু কোনো দ্বিমত। তিনি তো বলেছেন যে আমার হাতে থাকলে আমি বলছি তো উনি করিয়ে দিতেন, কারণ উনি বাকি কেসগুলোতে উনি করে দেখিয়ে দিয়েছেন পরপর। মানে এই আপনারা এই কাদম্বিনীর ঘটনাটা যতটা হাইলাইট হয়েছে, কাদম্বিনীর মা যত কাঁদছে, কাদম্বিনীর ঘটনার পর থেকে গত 6 মাসে আরও অন্তত 10টা, কম বেশি হতে পারে সংখ্যা তত্ত্বে, রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা আছে। কিন্তু যে কোনো কারণে হোক সেগুলো
জনসমক্ষে অতটা হাইলাইট হয়নি, কারণ এক ডক্টর কি মত ওবি একটা হসপিটালের ভেতরে অন ডিউটি পুলিশের হাতে, পার্ট অফ পুলিশের হাতে। ফলে স্বাভাবিকভাবে এটা আমি বিশ্বাস করি যেটা যেগুলো হাইলাইটেড নয় সেগুলো সব ফাঁসি করিয়ে দিলেন মাসের, মানে 2 মাস 3 মাসের মধ্যে সব ফাঁসি। আমি বিশ্বাস করি এটাও ফাঁসি। যেমন উনি অপরাজিতা বিল আনার কথা বলেছেন, আমি দেখছি মমতা ব্যানার্জি থাকলে অপরাজিতা বিলের প্রয়োজন কি? অপরাজিতা বিলে তো আজকে অপরাধী ধরা পড়লো কালকে ফাঁসি হয়ে যাবে তা তো নয়। এই এত শর্ট নোটিশে 40 দিন 50 দিন 60 দিনের মধ্যে পরপর যখন ফাঁসির অর্ডার আসছে, এবং কামদুনিতে উনি ফাঁসি করিয়েছেন। ফাঁসি এই যে এর ফাঁসিটা হয়নি কেন বলেছেন, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট নয়, হ্যাঁ, মানে বিরলের মধ্যে বিরলতম নয়। কামদুনির ক্ষেত্রে একটা রায় হয়েছিল হাইকোর্টে, সেটা ছিল বিরলের মধ্যে বিরলতম। বিরলের মধ্যে বিরলতম কি? ফাঁসির আসামি বেকসুর খালাস। তার মানে লোয়ার কোর্টের জাজের জাজমেন্ট কি ভয়ঙ্কর ছিল, তাকেও শাস্তি দেওয়া উচিত যে একটা লোককে, নির্দোষ লোককে তুই ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আসলে মুখ্যমন্ত্রী ভাবেন তার কথাই আইন, তিনি প্রশাসন, তিনিই আইন। তিনি এটা লোক দেখানি ফাঁসির অর্ডার ফোর্স করে করাতে পারতেন কিনা আমি জানি না, কিন্তু হাইকোর্টে আলটিমেটলি বাকি ফাঁসিগুলোর কি হয় এটা শুধু সময়ে দেখতে চায়। বড় বড় লয়ার আছে, ডিভোর্সের লয়ার, তারাও গিয়ে দাঁড়িয়ে পড়বে। এগুলো সব বড় বড় লয়ার, তারা দাঁড়িয়ে পড়বে, তারা গিয়ে কি করে শেষ অবধি কামদুনির অবস্থা হয় কিনা, যে এই ফাঁসির আসামিরা তারা বেকসুর খালাস হয়ে যায় কিনা। কেউ কেউ বলে যে কোথাও কোনো একটা জায়গায় মিথ্যে কোথাও দেখাতে পারিনি, সেখানে নাকি বিজেপি তাকে গাঁদা ফুলের মালা পরিয়ে গেল কেন আমি বুঝতে না। আমি বলছি সিবিআই এর ব্যর্থতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, সিবিআই আমার কোনো সন্দেহ নেই। সিবিআই যদি দেখুন, সিবিআইয়ের জন্য সমস্যা ছিল, এই মামলাটার সমস্যা ছিল, কারণ বলে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়। মমতাদি 4টে রাতে সব যা যা মারার এই মানে এই কেসটার সব মেরে দিয়েছে, ফলে আর নতুন করে মারার মতন কিছু ছিল না। কিন্তু সময়েরও একটা লিমিটেশন আছে এই মুহূর্তে। ফলে তাছাড়াও আমি বলছি, ধরুন সিবিআইকে নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নয়, বাংলার কোনো মানুষই সন্তুষ্ট নয়, সে সিবিআই যারই দপ্তর হোক না কেন, যেখানে সন্তুষ্ট নয় বলতে হতভাগ্য মা বাবা তাদের অত্যন্ত যন্ত্রণা, অত্যন্ত যন্ত্রণা। তাই আমি একটা পার্টির স্পোক্সপারসন হয়ে, সরকারি দল, কেন্দ্রীয় সরকার হয়ে, আমার দল আমায় কখনো বলেনি যে তুমি সিবিআই এর পক্ষে কথা বলবে, যেটা সত্য সেটাই বলেছি। কারণ যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করতো তাহলে কুণাল ঘোষ তো আজকে এগুলো বলতে পারতো না, কুণাল ঘোষ বলতে পারতো, কুণাল ঘোষ আজকে বলতে পারতো না। হয়তো কুণাল ঘোষের কথা মেনে নিয়ে সিবিআই যদি সঠিকভাবে চলতো তাহলে মমতা ব্যানার্জি কিছু বলতে বলছেন না। ওটা আর একটা, ওটা আমি একটু বক্তব্যটা শোনাই আজকের, কারণ এই সবই এক গোয়ালের গরু। সহমত পোষণ করে বক্তব্য রেখেছিলেন, একটু শোনাই সজল দাস বক্তব্যটা শুনুন। তার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি, সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। তার মানে ওনার পুত্রীশোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নিয়ে, মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছে, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। আজকে এখতিয়ার বলে দেবেন, আমাদের কি এখতিয়ার? মানুষের সহানুভূতি, হ্যাঁ, কোথায় নষ্ট হচ্ছে না নষ্ট হচ্ছে সে কথা ওনাকে ভাবতে হবে না। উনি একটা মেয়ের বাবা। আমি আপনাকে একটা জিনিস প্রশ্ন করি, কি বললেন যে ওনার কার এর দয়ায় আসেনি। আমি বলছি রিজওয়ানুরের আত্মার ওপর ভর করে মমতা ব্যানার্জি এসেছে, তাপসী মালিকের মৃতদেহ ঘাড়ে করে ঘুরে ঘুরে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছে, চম্পলা সর্দার ফেলানি বসাকদের নিয়ে তাদের মঞ্চে মঞ্চে তুলে কাঁদিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছে, আছেনি? মানে আজকে যদি ঠিক এই ঘটনাটা এখন হতো, আর যদি সিপিএম এর সরকার থাকতো, আমি প্রশ্ন করি মমতা ব্যানার্জি কি করতেন? আমি প্রশ্ন করি মমতা ব্যানার্জি কি করতেন? আজকে অন্তত কোনো রাজনৈতিক দল, কোনো বিজেপি ছেড়ে দিন, কংগ্রেস সিপিএমও কেউ
এনাকে প্রপোজাল দেয়নি যে আপনি আমাদের দলে জয়েন করুন, আমাদের মিটিংয়ে চলুন, আমাদের ময়দানে চলুন, কোথাও বলে ঠিক এই যে জায়গাটা মমতা ব্যানার্জি তো না, আমি বলছি ও তো পার্টি করে না, ও কি করে জানো, তো অবৈধ, ও তো জানা সম্ভব না, ও তো অবৈধ। না ঠিক আছে, আমি অনির্বাণদাকে আমি একটা সিম্পল প্রশ্ন করি। ও তো ইল্লিগাল। আরে বেশ বেশ বেশ, আমার সময় নেই, একদম সময় নেই হাতে। আনওয়ান্টেড। আপনি কোন বৈধ পার্টি? না না, আমি আমাকে আবার অনির্বাণদা আপনার কাছে প্রশ্ন, ঢাকা। সিবিআই কে নিয়ে সজল ঘোষ বিজেপির মুখপাত্র হয়ে তিনি সমালোচনা করতে পারলে আপনি কুণালবাবু সমালোচনা করতে পারবেন যেটা বলেছে? ফিরাদ আহমেদ সমালোচনা করতে পারবেন? রাজ্য সরকার মনুষ্যত্ব থাকতে হবে। একদম সিম্পল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। দিচ্ছি। তাহলে আমি বুঝে যাব। এই যে রোবটের ছবি দেখাচ্ছে আপনাদের, রোবটিক না হলে তো হবে না, রোবটিক হলে তো হবে না, মানুষ হতে হবে। সমালোচনা মানুষ দেখলে কি মানুষ হয় সবাই? বেশ বেশ বেশ। না না, বলি শিম্পাঞ্জি সাতটাতে স্কুটার চালায়, তাহলে কি শিম্পাঞ্জি মানুষ? আপনাকে দেখি আমি বলছি না না, হ্যাঁ ঠিকই তো, নাও হতে পারি, কিন্তু আপনি যে নন এটা প্রুফ। সেটা আপনি কি করে মানে এক্ষুনি আপনি প্রমাণ করবেন। আপনাকে ঠিক আছে, অনির্বাণদা বলে নিক। আপনাকে বলতে না দিলে সেটা আমি যে উত্তর জানতে চাই অনির্বাণদার থেকে। আপনি বলেন রাজ্য সরকার ফাঁসির দাবিতে হাইকোর্টে গেছে, তাদের আরে মুখ্যমন্ত্রী বলেছে ফাঁসি করিয়ে দিতাম, এটা ব্যাখ্যা করুন। এটা আইনত ন্যায় না অন্যায়, এর জন্য ওনার বিরুদ্ধে প্রসিকিউশন হওয়া উচিত কিনা? হ্যাঁ কি না, এটা উত্তর বলুন, আপনি তো আইনজীবী। হ্যাঁ শুনুন, এবার সিবিআই আরে হ্যাঁ উত্তর না, আপনি এই কথার উত্তর দিন না। সিবিআই নিয়ে অনেক হবে, আপনাকে আমি অ্যাপয়েন্ট করব, আপনার ফিস যদি দিতে পারি আপনাকে অ্যাপয়েন্ট করব, আপনি আমার হয়ে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি যদি হয় ওখানে ঢোকার মামলায় ঢুকবেন। বেশ, আমার সময় পাবো না, একদম একদম। আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাঁসি করিয়ে দিতাম, এটা ন্যায্য না অন্যায্য কথা? এটার জন্য ওনার অ্যারেস্ট হওয়া উচিত না? একদমকে বলুন করাতে আছে আপনার, ওই টিকি নাড়িয়ে চলে যাবে, অ্যারেস্ট করিয়ে দেবে, বলে দিন। টিকি এখানে হিন্দুত্বের উপর আঘাত। ও টিকি মানে বললে টিকি নাড়িয়ে, আপনার টিকি কই? তাহলে আপনার টিকি কই? তাহলে আপনার টিকি কই? তাহলে ইয়াস জানান না, আপনি উত্তর দিচ্ছেনই না, আপনি অন্য বিতর্কে চলে যাচ্ছেন, আপনি উত্তর দিচ্ছেন না, অন্য বিতর্কে চলে যাচ্ছেন। প্লিজ প্লিজ প্লিজ, সজল একটু শুনে শুনেন। রাজ্য সরকার ফাঁসির দাবিতে হাইকোর্টে গেছে বলে রাজ্য সরকারের দোষ ধরছেন, ভালো কথা। না না, মমতা ব্যানার্জি সিবিআই শিয়ালদা আদালতে ফাঁসির আবেদন করেছিল না করেনি? করেছিল তো। সিবিআই কেন ফাঁসির আবেদন করেছিল শিয়ালদা আদালতে? তারা এখন কেন হাইকোর্টে গেছে ফাঁসির আবেদন নিয়ে? তাহলে তাদের অধিকার আছে, তারা করছে। হ্যাঁ, তাই এখানে তাদের অধিকার আছে, তারা করছে। রাজ্য সরকারও গেছে। না, রাজ্য সরকার গেছে, যদি অধিকার থাকে করবে। না না, যদি অধিকার থাকে বিরোধী দলের কাউকে ধরবে, তখন বিজেপি আসবে আর আজকে বলবে না বাবা আমরা সিবিআই কেন নয়, এটা কোর্ট বিচার, প্রধানমন্ত্রী দপ্তর চালায় না, কোর্ট ডিসাইড করবে। অন্য সময় তারা সিবিআই নিয়ে আসবে। যা আমি শুনলাম, আমি বেশ বুঝেছি, অনেক কিছু বুঝতে পেরেছি, আমি অনেক কিছু বলেছেন, আমি বুঝেছি, যথেষ্ট বুঝেছি। আপনি পারবেন না, আপনি মুচকি মুচকি হাসতে পারবেন, ওপাশে হতভাগ্য মা বাবা বসে রয়েছেন, চোখে জল ফেলছেন, আর এখানে শাসক দল হ্যাঁ মিমিক্রি টাইপ অফ কথাবার্তা। হোয়াট ইজ দিস? পশ্চিম বাংলার বাসিন্দা আপনারা, আমি জানি না, শিক্ষিত আগে ঘুরিয়ে খেলানো আবার ঘৃণা লজ্জা প্রত্যেকটা বিষয় আসে। আপনার লোক দেখছে আপনাকে, হয়ে গেছে লোক আপনাকে। সবাই শেষ। অসংখ্য ধন্যবাদ জানাবো জানান বাবু। আপনার কাছে সিম্পল বইতে যাব, এরপর হোপ সেই জায়গাটা কোন জায়গায় আসবে? এখনই ভিকটিমের মা বাবা বলছে যে প্লেস অফ অকারেন্সটা ওটা হতে পারে না, অন্য কোনো হতে পারে। এখানেও দেখা যাচ্ছে যে যখন ভিকটিমের বডিটা ওখানে ছিল আর বলা হচ্ছে যে ওখানেই ঘটনাটা ঘটেছে, সেখানে ভিকটিমের পাশে ছিল, মাথার কাছে ছিল ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়াটার বটল আর রেডিওলজিক্যাল ভিউ বক্স। তাহলে যদি ওখানেই ঘটনাটা ঘটছে, বেড যা আছে ওটা তো ছোটই থাকবে, একজনের জন্যই থাকবে। আর যদি মাথার কাছে যদি কিছু থাকে আর এই ঘটনাটা যদি ওখানে ঘটে, সব জিনিস তো পড়ে যাওয়া উচিত, কিন্তু এটা তো লাইমলাইটও এত কিছু হ্যাঁ। আপনি বলুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি ফাঁসি করিয়ে দিতাম, ইজ ইট কন্টেম্প্ট অফ কোর্ট অর নট? অবভিয়াসলি ইট ইজ আ কন্টেম্প্ট অফ কোর্ট। একদম বলছেন না কেন কোর্টে? তো এই জায়গাতে আপনারা কি পরবর্তীতে হাইলাইট করবেন কিনা? আমি ডেফিনেটলি এই প্রসঙ্গ উত্থাপন করব। আমি কাদম্বিনীর মা বাবার কাছে যাব, একদম 30 সেকেন্ড সংক্ষিপ্ত উত্তর নেব। কি বলবেন, কি চাইছেন আপনারা সর্বশেষ? আসার জায়গাটা বলুন প্লিজ। আসার জায়গাটা আমরা বিচার যেভাবে আনা যায় সেই চেষ্টা করছি, এবং হাইকোর্টে আমরা সিবিআইয়ের কাছে, হাইকোর্টের কাছে
আমরা 54টা কোশ্চেন রেখেছি এবং তার জবাব হাইকোর্ট কার কাছ থেকে এনে দেবে, হাইকোর্টই চিন্তা ভাবনা করে বলবে, হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। হাইকোর্টের মামলাটা শোনার একটু সমস্যা আছে, যেহেতু সুপ্রিম কোর্ট মামলাটা সুমোটো নিয়ে রেখেছে, সেই জন্যে আমরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চেয়েছি। বুধবার দিন তার শুনানি আছে। যদি ক্লারিফিকেশন নিয়ে হাইকোর্টে মামলাটা রিটার্ন করে দেয়, আশা করছি এই প্রশ্নগুলো উত্তর পেলে আমরা বিচার পাবো। ওকে, এবং বিচার যতদিন না পাবো ততদিন আমাদের এই যে আইনের লড়াই এবং রাস্তার লড়াই জারি থাকবে। ঠিক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা এই অবস্থাতেও আসছেন এবং এসে আপনাদের এই বক্তব্যগুলো আপনারা রাখলেন। আমি অসংখ্য আমাদের ধন্যবাদ। জীবনে আর কিছুই নেই, বলো বলো। একমাত্র মেয়ে, অনেক কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছিলাম এবং সে ভালো ডাক্তার হয়েছিল, ভালো পরিষেবা দিত পেশেন্টদের জন্য, তার প্রাণটা কাঁদতো, সে নিজে না খেয়ে পেশেন্টদের আগে ট্রিটমেন্ট করত। আমি বলবো ভগবান আমাকে একটা হিরে দিয়েছিলেন, সেটা আমি এই সমাজে হারিয়ে ফেলেছি, এই প্রভাবশালী হতে পারিনি হয়তো। সেই জন্যই আমার মেয়েকে তারা গায়ে হাত দেওয়ার, তার কর্মস্থলে খুন ধর্ষণ করার সাহস দেখিয়েছে। আজকে যদি আমি প্রভাবশালী হতাম হয়তো আমার মেয়েকে খুন হতে হতো না। শুধু মেধা থাকলেই হবে না, সন্তানকে ঠিক জায়গায় নিয়ে যেতে গেলে বাবা মাকেও প্রভাবশালী হতে হবে, এটা আমাকে সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা এই সময়টা দিলেন আমাদেরকে, অনুষ্ঠানটা আপনাদের এই বক্তব্যগুলো সামনে আসতে জানান। বাবু একদম এক লাইন সংক্ষেপ, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, একদম এক লাইন। এই পুরো ট্রায়ালটা যে কন্ডাক্ট হয়েছে ওটা পুরো জলদিবাজিতে হয়েছে। আর জলদিবাজিতে যখন করা যাচ্ছিল পুরো ট্রায়ালটা, অনেক কিছু পয়েন্টস যেটা ডিএলএসএ মিস আউট করে দিয়েছে। চলুন, মানে আমরা একটা জিনিস জানি, সঞ্জয় কি ইনোসেন্ট? দেখুন ওটা তো কোর্টে ওপিনিয়ন জানতে চাই। বেশ, আমার আর সময় নেই। যদি সঞ্জয়েরও এখানে থাকে তাহলে অনেক লোক ছিল ওখানে যারা ইনভলভ হতে পারে। কেন কি আমি এইটুকুনি বুঝতে পারি, আমার আর সময় নেই। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি আসবো পরবর্তী দিনে স্যার। আমি ডেফিনেটলি 12 to 6 the time of death was 12 to 6 and only Sanjay Roy is being convicted. Why? বেশ, চলুন, আমাকে দ্রুত শেষ করতে হবে অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে জানাই। সজলদা ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ, অনির্বাণদা আপনাকেও ধন্যবাদ, ইয়াস বাবু আপনাকেও ধন্যবাদ, কাদম্বিনীর মা বাবাকে স্পেশাল থ্যাঙ্কস। আমার ভাষা নেই আপনাদেরকে, মানে এই জায়গা থেকে আমরা চাইবো আপনারা এই জায়গায় ডেফিনেটলি বিচার পাবেন, এই আশাটা রাখি। আমি অনুষ্ঠান শেষ করছি, কত কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। দেখতে থাকুন সি।